পালক বাড়ি থেকে বের হতেই দেখে ঈশান দাঁড়িয়ে। পালককে দেখে সোজা হয়ে দাঁড়ায় ও তারপর কিছুটা এগিয়ে পালকের সামনে এসে দাঁড়িয়ে বলে, ঈশান, পালক, তুমি কি ব্যথা পেয়েছ কোথাও? হাত পা বা মাথায়? যদি এমন হয় আমাকে বলো, আমরা ক্লিনিকে পৌঁছেই। পালক, না না, আমি ব্যথা পাইনি। ঈশানকে থামিয়ে, তুমি কি ব্যথা পেয়েছ? তোমার হাতে বা অন্য কোথাও? তোমার পা ঠিক আছে তো? ঈশান, হ্যাঁ, আমি ঠিক আছি। ডোন্ট ওয়ারি। দুজনে আবার চুপ হয়ে যায়। হয়তো বলার মতো কিছু পাচ্ছে না তাই। সিঁড়ি দিয়ে উপর থেকে নামতে নামতে পালক আর ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি। দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে। ওদের এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয় ও। নিচে এসে সোজা ওদের সামনে গিয়ে বলতে শুরু করে আরশির। আরশি, কি হয়েছে? তোমরা এত চুপচাপ দাঁড়িয়ে কেন? সিরিয়াস কিছু? ঈশান, না তো। পালক, হ্যাঁ, তেমন কিছু না। এমন সময় গেইটের বাইরে একটা ক্যাব এসে থামে। ওরা তিনজন গাড়ির শব্দ শুনে সেদিকে তাকাতেই দেখে ট্যাক্সি থেমেছে। আরশি, কে আসলো? পালক, আই ডোন্ট নো। ঈশান সহ পালক আর আরশি ক্যাবটার দিকেই তাকিয়ে। ক্যাবের দরজা খুলে ভেতর থেকে মানুষটা বের হতেই পালক বাদে ঈশান আর আরশি দুজনেই অবাক হয়। ঈশান, ইতু? আরশি, ইতু আপু এখানে? ওদের দুজনের কথা শুনে পালক ওদের দিকে তাকায়। পালকের কাছে এতটুকু বিষয় তো স্পষ্ট হলো যে মেয়েটার নাম ইতু আর ও ঈশান আরশির পরিচিত। ইতু নিজের লাগেজ বের করে ড্রাইভারকে ভাড়া দিয়ে গেইটের ভিতরে ঢুকতে নিলেই ওদের তিনজনকে দেখতে পায়। ইতু ঈশান বড় একটা হাসি দিয়ে, উফ কি ভারী। লাগেজটা সোজা করতে করতে বলল। ঈশান দ্রুত ইতুর সামনে গিয়ে ওর হাত থেকে লাগেজটা নিতে নিতে বলে, ঈশান, হোয়াট আ সারপ্রাইজ। তুমি এখানে কিভাবে? ইতু, বলেছিলাম তুমি যেখানেই যাও তোমার পিছু পিছু চলে আসব। যদি তার জন্য 7 সমুদ্রও পার করতে হয় পিছু পা হব না। হেসে ঈশান মজা না করে সত্যি করে বলো, তুমি এখানে কেন? ইতু, বলছি আগে আমাকে নিজের বাসায় নিয়ে একটু বসাও, ঠান্ডা বা গরম সার্ভ করে আপ্যায়ন করো, তারপর বলছি। ঈশান, সিউর। চলো। সোফায় বসে আছে রুহি, পাশেই রোদ বসে ওর হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। মাথা নিচু করে আছে ওট। একটু আগেই রোদের কাছ থেকে বকা খেতে হয়েছে তাই মুখ ভার করে বসে আছে এখন। রোদও কোনো কথা বলছে না, চুপচাপ বসে রুহির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। কিছুক্ষণ আগেই রুমে এসে রোদকে কল করে ও। বাসায় তাড়াতাড়ি আসার জন্য খিটখিট করছিল রোদের সাথে। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে ও। জুলেখা বেগম থালাবাটি ধুচ্ছিলেন অন্য পাশ ফিরে। গরম দুধের গ্লাস টেবিলে রাখা ছিল। কথা বলতে বলতে অন্যদিকে খেয়ালই দেয়নি রোহিত। পরিণামস্বরূপ অসাবধানতাবশত টেবিলে হাত লেগে গরম দুধের গ্লাসটা পড়ে যায় আর রুহির ডান হাতের উল্টো পিঠে গরম লেগে পুড়ে যায়। সাথে সাথে চিৎকার করে উঠে রুহি। জুলেখা বেগম দৌড়ে এসে ঠান্ডা পানিতে রুহির হাত ভিজিয়ে দেন। ফোনে এভাবে রুহির চিৎকার শুনে এক প্রকার দৌড়ে বাসায় আসে রোদ। এসেই দেখে জুলেখা বেগম রুহির হাতে মলম লাগানোর চেষ্টা করছেন, কিন্তু রুহি তাকে লাগাতেই দিচ্ছে না। কাঁদতে কাঁদতে বারবার দূরে সরে যাচ্ছে বা হাত সরিয়ে নিচ্ছে। রোদ এসেই কয়েকটা ধমক দেয় ওকে। ধমক খেয়ে শান্ত হয়ে যায় রুহি। তারপর একদম ঠান্ডা হয়ে বসে পড়ে। আর রোদও ওর হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে শুরু করে। জুলেখা বেগম বাইরে চলে যান। রুহিও একদম চুপ করে আছে, কিছু বলছে না। ভাগ্যিস রুহি হাত সরিয়ে নিয়েছিল তাই বেশি জায়গা পুড়েনি। শুধু 2 আঙ্গুলে একটু লেগেছে। ফোনে রুহির চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিল রোদ। এজন্যই তো এভাবে সব ফেলে ছুটে এসেছে। ওর সাথে মার্জিয়াও এসেছে।
জুলেখা বেগম ওদের জানায় যে রুহি এখনো কিছু খায়নি, তাই রুহির জন্য খাবার বেড়ে আনতে গেছে ও। রুহি একটু পরপর দরজার বাইরে দেখছে। রোদকে দেখে ও যতটা খুশি হয়েছিল মার্জিয়াকে দেখে যেন ততটাই মন খারাপ করেছে ও। যদিও মার্জিয়া আসার পর থেকেই ওর খেয়াল রাখছে, ওর সাথে সুন্দরভাবে কথা বলছে, তবুও রুহি জোর করে যেন ওকে অপছন্দ করার চেষ্টা করছে, কারণ হয়তো ও রোদের বন্ধু তাই। খাবার ট্রেটাটি টেবিলে রেখে রুহির পাশে বসে মার্জিয়া তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ও। মার্জিয়া, বেশি কষ্ট হচ্ছে রুহি? রুহি না একটু জ্বলছে শুধু, মুখ ভার করে বলল ও। রোদ ফার্স্ট এইড বক্স বন্ধ করে উঠে যায় টেবিলে ড্রয়ারে রাখার জন্য। রুহি আর চোখে দেখছে রোদকে। মার্জিয়া হালকা হেসে রুহির ব্যান্ডেজ করা হাত নিজের হাতে নিয়ে বলে, মার্জিয়া, ডোন্ট ওয়ারি, রোদ রেগে নেই, জাস্ট একটু চিন্তিত ছিল তোমাকে নিয়ে, এজন্যই মুখ ভার করে আছে। রুহি, আমি জানি রোদ আমার উপর রাগ করে থাকতে পারে না। মার্জিয়া, আমি শুনলাম তুমি নাকি এখনো ব্রেকফাস্ট করনি, কিছু খেয়ে নাও। রুহি, খাবো না আমি। আর তুমি আমার এত খেয়াল রাখছো কেন? তুমি তো চেনো না আমাকে। চোখ ছোট ছোট করে মার্জিয়া হেসে দেয় রুহির কথায়, তারপর রুহির গাল টেনে বলে ও। মার্জিয়াকে বলেছে আমি তোমাকে চিনি না? রোদ তোমার বিষয়ে আমাকে এত কথা বলেছে যে আমার তো মনে হয় যে আমি কত বছর ধরে তোমাকে চিনি। আর তুমি যেহেতু রোদের ফ্যামিলি, তাই সে হিসেবে আমারও ফ্যামিলি তুমি, তাই তোমার খেয়াল রাখাটা স্বাভাবিক। রুহি, ওহ। রোদ রুমে এসেই চেয়ার থেকে ওর কোটটা তুলে গায়ে দিতে দিতে বলে, রোদ, মার্জি চল তোকে বাসায় দিয়ে আসি। মার্জিয়া, তোর যেতে হবে না, তুই এখানে থেকে রুহির খেয়াল রাখো, আমি সৌরভকে বলেছি, ও নিতে আসবে আমায়। হেসে রোদ, ওহ, তাহলে ঠিক আছে। রুহি, এই সৌরভকে? মার্জিয়া, সৌরভ হলো আমার একমাত্র জামাই, হাজবেন্ড, বর। মজা করে। রুহি, তুমি ম্যারিড? অবাক হয়ে মার্জিয়া, তা নয়তো কি? আমি কি রোদের মতো নাকি যে 26 পার হয়ে যাচ্ছে তবুও সিঙ্গেল ঘুরব? হেসে রোদ, বেশি বলছিস তুই। যা এখন, না হলে দেখা যাবে তোর একমাত্র জামাই তার জন্য দুইমাত্র বউ খোঁজা শুরু করে দিবে। মার্জিয়া, এমন করার আগেই না আমি ওর মার্ডার করে ফেলব। রোদ, তোর মতো গুন্ডিকে কিভাবে বেচারা সহ্য করে ভেবে পাই না। মার্জিয়া, তোর ভাবাও লাগবে না, তুই নিজের চিন্তা কর। সিঙ্গেল থেকে কিভাবে মিঙ্গেল কিভাবে হবি সেটা নিয়ে ভাব। রোদ, তুই যা তো। মার্জিয়া, যাচ্ছি যাচ্ছি। রুহি, আমি তোমাকে আবার দেখতে আসব, ঠিক আছে? রুহির দিকে ফিরে রুহি, ওকে। মার্জিয়া, আসি আমি তাহলে। মার্জিয়া চলে যায়। রুহি, আমি শুধু এত প্যানিক করছিলাম, তার উপর মার্জিয়া আপুর সাথেও কতটা রুড বিহেভ করেছি অযথা। মন খারাপ করে বসে আছে ইতু। জুসের গ্লাসটা ওর হাতে দিতে দিতে বলে, আরশি। আরশি, ইতু আপু তুমি কেন এসেছ আমি কিন্তু জানি। নিচু স্বরে ইতু হুশ আরু ধীরে বলো, এটা কিন্তু আমাদের সিক্রেট। আরশি ধীরে বললেই কি? আমি আগেই বলেছিলাম এটা কখনো পসিবলই হবে না। দেখে নিও। ইতু আর আরশি ফিসফিসিয়ে কথা বলছে। পালক কিছুটা দূরে দাঁড়িয়ে কান খাড়া করে ওদের কথা শোনার চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না, কিছুই শুনতে পেল না ও। ঈশান লাগেজটা সাইডে রেখে পালকের পাশে দাঁড়িয়ে বলতে শুরু করে, ঈশান, ইতু এ হলো। ইতু, পালক, অ্যাম আই রাইট? ঈশান, একদম। আর পালক, ও হচ্ছে ইতু আমার মামাতো বোন। অস্ট্রেলিয়াতে আমরা একসাথেই থাকতাম। ঈশানের কথা শুনে ইতু পালকের দিকে তাকায়, তারপর বলে, ইতু, শুধু একসাথে থাকতাম না, আমরা ক্লাসমেট ছিলাম।
একই ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে একই হসপিটালে ইন্টার্নশিপ করেছি। হ্যাঁ, ঈশান অবশ্য ইন্টার্নশিপ শেষ করেই এখানে ফিরে এসেছে, না হলে এখন একসাথে একই হসপিটালে ডক্টর হতাম আমরা। পালকও, আমি কখনো তোমার কথা শুনিনি তাই চিনতে পারিনি। ইতু, কিন্তু আমি তোমার কথা অনেক শুনেছি, তাই চিনতে কষ্ট হয়নি। তুমিই পালক। ইতু জুসের গ্লাসে একটা চুমুক দিয়ে আবারও বলতে শুরু করে, ইতু, আসলে আমি এখানে একটা অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে এসেছি। অ্যাসেম্বলিটা আগামীকাল, সো আজকের দিনটা আমি ফ্রি। তাই আমি চাচ্ছিলাম আজকের দিনটা একসাথে কাটালে খারাপ হয় না। তাছাড়া আমি অনেক বছর পর বিডিতে এসেছি, অলস প্রথমবার সিলেট এসেছি, তাই শহরটা ঘুরে দেখতে চাই। ঈশান, আমি এখনই ক্লিনিকে কল করে লিভ নিয়ে নিচ্ছি। পালক, আমিও নুহা আন্টিকে কল করে বলে দিচ্ছি আজকে আসতে পারবো না। ঈশান, হুম। ঈশান ফোনে ডায়াল করতে করতে বাইরে চলে যায়। ইতু, আচ্ছা, আমার রুম কোনোটা? দাঁড়িয়ে গিয়ে, আরশি, তোমার রুম? তুমি কি এখানে থাকার প্ল্যান করেছ? ইতু, না, নয়তো কি। 3 দিন এখানেই থাকার প্ল্যান করেছি। তোমরা থাকতে হোটেলে থাকবো কেন বলো? আরশি শীত বিড়বিড় করে। আরশি টিপ টিপ পায়ে পালকের পাশে গিয়ে দাঁড়ায়, তারপর ফিসফিস করে বলতে শুরু করে, আরশি, পালক আপি, কিছু করো। তুমি হয়তো জানো না ইতু আপু তোমার কত বড় লাভ রাইভেল। পালক, লাভ রাইভেল? অবাক হয়ে আরশি, হুম। আমার আম্মু সবসময় ওদের দুজনকে একসাথে সেট করতে চায়, এজন্যই হয়তো ইতু আপুকে পাঠিয়েছে। তুমি এখানো চিনোনি আমার আম্মুকে? পালক, তাহলে এখন আমার কি করা উচিত? আরশি, উফ, তুমি কত বোকা, আমাকেই সব শিখিয়ে দিতে হচ্ছে। শোনো, তোমার এখন যে কোনো মূল্যে ইতু আপুকে এখানে থাকতে বাধা দিতে হবে। দেখো, পুরো বাড়িতে শুধু আমি আর ভাইয়া থাকি। এখন যদি ইতু আপুও থাকতে শুরু করে, ভাবো যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। পালক, উল্টাপাল্টা কিছু মানে? আরশি, আরে তুমি সত্যিই অবুঝ। দেখো, আমি একদম মরার মতো ঘুমাই। ঘুমিয়ে গেলে যদি পৃথিবী কেয়ামত হয়ে যায় আমি টের পাই না। এখন যদি এই সুযোগে ইতু আপু ঈশান ভাইয়ার রুমে চলে যায় তখন কি করবে? পালক, ও এমন করবে? ঘাবড়ে আরশি, করতেও পারে। আমি প্রচুর হিন্দি সিরিয়াল দেখেছি, ওখানে সেকেন্ড নায়িকারা নায়ককে পাবার জন্য কত কিছুই না করে। পালক ভয় ভয় ইতুর দিকে তাকায়। আরশির কথা যদি সত্য হয়, ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে ওর। ইতু, তোমরা কি নিয়ে কথা বলছো? আরশি, তেমন কিছু না। ইতু, আমার রুম কোনোটা বললে না তো আরও? আরশি, আসলে ইতু আপু এই ফ্ল্যাটে দুটোই রুম, একটা ঈশান ভাইয়ার, একটা আমার। ইতু, তাহলে আমি তোমার সাথে রুম শেয়ার করতে পারি। আরশি, কিন্তু আমার রুমে সিঙ্গেল বেড, তোমার জায়গা হবে না। হ্যাঁ, তুমি চাইলে ঈশান ভাইয়ার সাথে রুম শেয়ার করতে পারো, আই ডোন্ট কেয়ার। আরশির কথায় পালক চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। ইতুও যেন হোঁচকিয়ে যায় ওর কথায়। আর আরশি কথাটা বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে পড়ে। ওর ভাব এমন যেন সবকিছু এখন পালকের উপর ডিপেন্ড করে। ইতু কিছু বলবে তার আগেই পালক চট করে বলে ওকে। পালক, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো। উঁচু নিচু চা বাগানের ঢালু রাস্তা দিয়ে নামছে ওরা। ঈশানের পাশে পাশে হাঁটছে ইতু, পেছনে পালক আর আরশি। তীক্ষ্ণ গভীর দৃষ্টি দিয়ে ইতুকে পর্যবেক্ষণ করছে পালক। যখন থেকে এসেছে 1 সেকেন্ডের জন্যেও ঈশানকে একা ছাড়ছে না ও। একদম কাঁঠালের আঠার মতো ওর সাথে চিপকেই আছে। ঈশানও কিছু বলছে না। বিরক্ত লাগছে পালকের, কিন্তু তার চেয়েও বেশি রাগ লাগছে। পালকের কাছে ইতুকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহ্যকর প্রাণী মনে হচ্ছে। পালকের কাছে কখনো কাউকে এতটা অসহ্য লাগেনি যতটা আজ ইতুকে লাগছে।
যদিও ইতু অসহ্য লাগার মতো তেমন কিছু করেনি এখনো, কিন্তু পালক যখন থেকে শুনেছে যে ঈশানের মা ঈশান আর ইতুকে একসাথে সেট করার চেষ্টা করছে তখন থেকেই মনের মধ্যে অদ্ভুত এক দ্বন্দ্ব শুরু হয়েছে ওর। একবার উনার কারণে ঈশান পালকের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, যদি আবারও এমন কিছু হয় ভেবেই মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করেছে ওর। দুজনে পাশাপাশি হাঁটছে যদিও ওরা দূরত্ব বজিয়ে আছে। হাতের ফুলটা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আর কটমট দৃষ্টিতে দেখছে ওদের দুজনকে পালক। আরশি পালকের মুখের দিকে একবার তো ওর হাতের দিকে একবার তাকাচ্ছে। বেচারা ফুলের উপর মায়া হচ্ছে ওর। এইদিকে ঈশান ইতুকে জায়গাটা সম্পর্কে বলছে আর চারপাশ দেখাচ্ছে। ইতু কথার মাঝেই একবার পেছনে ঘুরে পালককে দেখে। ইতুকে নিজের দিকে ফিরতে দেখে মুখে কৃত্রিম হাসি টেনে নেয় পালক। ইতুও মুচকি হেসে সামনে ফিরে যায়। ইতু ঈশান। ঈশান হ্যাঁ বলট। ইতু তুমি কি জানো ফুপি বিড়িতে আছেন? ইতুর কথায় অবাক হয় ঈশান, তারপর বলে, ঈশান উনি এখানে? সত্যি? ইতু হুম, কিছুদিন হলো এসেছেন, আমাদের বাসাতেই আছেন। জানি না কেন এখনো তোমাকে জানায়নি। ঈশান নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইছেন। ইতু হয়তো ঝামেলাটা আমার হাতে করতে চেয়েছেন। ঈশান মানে? ইতু ইউ নো ফুপি তোমার আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। ভাগ্যিস তুমি এখানে চলে এসেছ, না হলে হয়তো এতদিনে বিয়ে পড়িয়েই শান্ত হতেন। হেসে, ঈশান এত সহজ না। উনিও জানেন আমি পালককে কতটা ভালোবাসি, তাই উনার কোনো প্ল্যানই আমি সফল হতে দিতাম না। ইতু তুমি জানো গতরাতে যখন আমি উনাকে কল করে বলি যে আমি বিড়িতে আসছি, উনি কতটা খুশি হয়েছিলেন। ভেবেছিলেন যে আমি তোমার জন্য আসছি। হাসতে হাসতে, ঈশান সিরিয়াসলি। তারপর? ইতু তারপর আবার কি? আমিও একটু হু হা করে কল কেটে দিয়েছি। তুমি তো জানোই যে উনি একবার শুরু হলে উনাকে চুপ করানো কতটা কঠিন। কিন্তু এটাও সত্য, যদি পালক তোমার জীবনে না থাকতো আমি অবশ্যই তোমাকে হাতছাড়া করতাম না। মজা করে হেসে, ঈশান স্টপ কিডিং ইতু। ইতু অনেস্টলি, আচ্ছা এসব বাদ দাও। তুমি আমাকে এটা বলো যে পালক আর তোমার গল্প কতটুকু এগিয়েছে? ঈশান আমাদের গল্প? গভীর নিঃশ্বাস ফেলে এগোচ্ছে স্লো মোশনে। ইতু তোমার যে ডেঞ্জারাস মা, আমি বলবো যত দ্রুত সম্ভব পালককে বিয়ে করে ফেলো, না হলে দেখা যাবে আমাকেই তোমার ঘাড়ে ঝুলিয়ে দিবেন। ঈশান বিয়ে? আগে পালক আমাকে ভালোই বাসুক, তারপর না হয় ভাববোট। ইউ নো ইতু, মাঝে মধ্যে তো মনে হয় আমি আমার ভালোবাসা জোর করে পালকের উপর চাপিয়ে দিচ্ছি। মনে হয় যে আমার ভালোবাসা ওর মনে কোনো অনুভূতি তৈরি করে না। কেন যেন লাগে ও আমাকে মন থেকে ভালোবাসতে পারছে না, বরং নিজেকে ফোর্স করছে আমাকে ভালোবাসার জন্য। ঈশানের কথাগুলো শুনে ইতু আবারও পেছনে ফিরে পালকের দিকে তাকায়, যে এখনো কটমট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। হালকা হাসে ইতু, তারপর ঈশানের দিকে ফিরে বলতে শুরু করে ও, ইতু তোমার এমন কেন মনে হয়? বরং আমার তো এর উল্টোটা মনে হচ্ছে। ঈশান মানে? ইতু পালকের চোখ দুটো, ওর চোখ দুটো স্পষ্ট বলছে যে ওর আমাকে সহ্য হচ্ছে না। ওর মুখে বিষণ্ণতা। ঈশান কারণ আমি তোমার পাশে হাঁটছি, ও রেগে আছে কারণ ওর বদলে আমি তোমার সাথে। ইতুর কথায় ঈশানও পেছনে ঘুরে পালকের দিকে তাকায়। সত্যি ইতু যেমনটা বলেছে তেমনটাই। ইতু তুমি জানো পালক এই মুহূর্তে যেটা ফিল করছে সেই অনুভূতির নাম কি? ঈশান কি? ইতু জেলেসি। ও জেলেস হচ্ছে। মুখ টিপে হেসে, ঈশান আর ইউ সিউর? ইতু তোমার বিশ্বাস হচ্ছে না? ওয়েট আমি এখনই প্রমাণ করছি। হঠাৎ ইতু ঈশানের হাত ধরে ফেলে। সাথে সাথে পালকের পা দুটো থেমে যায়।
চোখ বড় বড় করে মুখ হা হয়ে দেখছে ওদের ওঠ। ইতু ঈশানকে ইশারা করে ঝুঁকতে বলে, ঈশানও বোকার মতো ইতুর কথা অনুযায়ী হালকা ঝুঁকে। সাথে সাথে ইতু চট করে ঈশানের গালে চুমু দিয়ে দেয়। ঈশান পুরো শোকড। চোখ দুটো বড় বড় করে অবাক হয়ে তাকায় ইতুর দিকে। এই দিকে পালকের মুখ খুলে হা হয়ে গেছে। চোখ দুটো মুহূর্তেই টলমল করছে ওর। ঈশান নিজেও হোঁচকিয়ে আছে। ইতু এবার ঈশানকে ইশারা করে পালকের দিকে তাকাতে বলে। ঈশান পালকের দিকে তাকাতেই দেখে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে পালক। ঈশানের দিকে কিছুক্ষণ রেগে তাকিয়ে থেকে উল্টো দিক ফিরে হাঁটা শুরু করে ও। ঈশান এখনো যেন বোকা হয়ে আছে। ইতু সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে ইশারা করে বলে পালকের পিছু পিছু যেতে। ঈশান, আমাকে এভাবে ফাঁসানো ঠিক হয়নি তোমার ইতু। এখন আমি পালককে কিভাবে এক্সপ্লেইন করব? ইতু, তুমি প্রমাণ চেয়েছিলে, আমি দিয়েছি। এখন বাকি কাজ তোমার। এখন পালক নিজেই নিজের মনের কথা কনফেস করবে। এখন তাড়াতাড়ি ওর পেছনে যাও। ঈশান আর কথা না বাড়িয়ে দ্রুত পালকের পিছু পিছু চলে যায়। ওরা যেতেই আরশি ইতুর সামনে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে। আরশি, এটা কি হলো ইতু আপু? অবাক হয়ে। ইতু, তোমার ভাইয়ের স্লো গাড়িকে একটু ধাক্কা দিয়ে ফাস্ট করে দিলাম। এখন চলো তোমার উনির সাথে দেখা করে আসি। কি যেন নাম ওর? আরশি। পূর্ণ। ইতু, হ্যাঁ পূর্ণ। দেখা হলেই বোঝা যাবে ও পূর্ণ নাকি খালি মজা করে। এইদিকে পালক, শোনো তো আমার কথা। পালক। পালকের পিছু পিছু যেতে যেতে তাকে ডাকছে ঈশান। কিন্তু পালক থামছে না, সোজা সামনের দিকে যাচ্ছে। যেন ঈশানের ডাক ওর কান অবধি পৌঁছাচ্ছে না। ঢালু দিয়ে নিচে নামতে যতটা সহজ, উপরে উঠতে ততটাই কঠিন। পা দুটো ধরে গেছে পালকের উপরে যেতে যেতে, তবুও থামছে না ও। আর কিছুক্ষণ হাঁটলেই সামনে মেইন রোড। ঈশান এক প্রকার দৌড়ে পালককে ধরার জন্য এগোচ্ছে। মেইন রোডে উঠতেই ঈশান পৌঁছে যায় পালকের কাছে আর ওর হাত টেনে ধরে। ঈশান, পালক, আমার কথা তো শোনো। পালক, কি শুনবো তোমার কথা? ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে। ঈশান, আমাকে এক্সপ্লেইন তো করতে দাও পালক। আসলে তুমি যেমন ভাবছ ইতু তেমন না। ও তো শুধু। পালক, হ্যাঁ, ও তো শুধু আমার গালে চুমু দিয়েছে, এতটুকুই। এটাই বলবে তো? ঈশান, না পালক, ও তো। পালক, তুমি এখানেও ওর হয়ে কথা বলছো? তুমি তো বলতে তুমি শুধু আমাকে ভালোবাসো, তাহলে অন্য মেয়েকে কিভাবে নিজের কাছে আসতে দাও তুমি? তার উপর তাকে ডিফেন্ডও করছো, তাও আমার সামনে। আমার কথা একটুও ভাবো তুমি? আমার কেমন লাগে সে বিষয়ে কোনো ধারণাই নেই তোমার। তোমার যেমন কষ্ট হয় আমাকে অন্য কারো সাথে দেখলে, আমারও তেমনই হয়। তবুও তুমি তার হয়ে কথা বলতে এসেছ। রাগের মাথায় এক নাগারে কথাগুলো বলল পালক। ঈশান অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পালকের দিকে। ওর যেন বিশ্বাস হচ্ছে না কথাগুলো পালক বলছে। ঈশান, তোমার কষ্ট হয় পালক? সত্যি? অবাক হয়ে পালক চুপ করে আছে। কান্না আসছে ওর, তবুও নিজের কান্না সংবরণ করার চেষ্টা করছে, যার ফলে নাক লাল হয়ে গেছে ওর। পালককে চুপ থাকতে দেখে ঈশান আবারও বলে। ঈশান, তোমাকে অন্য কারো সাথে দেখলে আমার কষ্ট হয়, কারণ আমি ভালোবাসি তোমায়। তাহলে কি তুমিও আমাকে? পালক কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলেই ঈশান ওর হাত ধরে ফেলে। পালকের হাত নিজের বুকের বাম পাশে চেপে ধরে ঈশান। পালক অবাক দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে। ও বুঝতে পারছে না ঈশান কি করতে চাচ্ছে। ঈশানের হৃদস্পন্দন অনুভব করছে পালক। খুব জোরে জোরে বিট করছে ওর হার্ট। ঈশান, আজকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি পালাতে পারবে না পালক। প্লিজ আনসার মি। তুমি কি ভালোবাসো আমায়? পালক হ্যাঁ বললেই কি
তুমি তো নিজের গালে অন্য কারো স্ট্যাম্প নিয়ে ঘুরছ। এতেই বোঝা যায় যে তোমার ভালোবাসা কতটা উইক। তুমি সেদিন যখন আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি ভেবেছিলাম সত্যিই হয়তো তুমি অনেক ভালোবাসো আমায়। কিন্তু আজকে যা হলো তাতে প্রমাণিত যে তুমি মিথ্যা বলেছিলে। একটুও ভালোবাসো না তুমি আমায়। যদি ভালোবাসতে অন্য কাউকে কখনো নিজের কাছে আসতে দিতে না। অভিমানী স্বরে বলল পালক। নিজের হাত ছাড়িয়ে আনতে নিলেই ঈশান আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে পালকের হাত, তারপর বলতে শুরু করে, ঈশান তুমি একবার শুধু বলো আমায় ভালোবাসো, আই প্রমিস তোমার অনুমতি ছাড়া মৃত্যুকেও নিজের কাছে আসতে দিব না। আর যেখানে ইতুর কথা, ও তো তোমাকে দেখানোর জন্য এমনটা করেছে। ওর মনে কোনো খারাপ ভাবনা নেই, না আমার প্রতি আর না তোমার প্রতি। পালক তাহলে ও তোমাকে ঈশানের গালে ইশারা করে বলল, ঈশান আমি ওকে বলেছিলাম যে তোমার মনে হয়তো আমার জন্য কিছু নেই। আমি নিজের ভালোবাসা জোর করে চাপাচ্ছি তোমার উপর। এজন্যই ইতু হঠাৎ এমন একটা কাজ করে বসল। ও ভেবেছিল তুমি এতে জ্যালাস হয়ে কনফেস করে ফেলবে। বাট তেমন কিছুই হলো না। উল্টো তুমি আমাকে ভুলই বুঝে ফেললে। পালক তার মানে ওর আর তোমার মাঝে কিছু নেই, তাই তো? ঈশানের কথা শুনে পালকের চোখ দুটো ঝলমল করছে। ঈশান আমি আগেও বলেছিলাম এখনো বলছি, পালক ছাড়া ঈশানের জীবনে না কখনো কেউ ছিল, না আছে আর না আসবে। আমি শুধু তোমাকেই ভালোবাসি পালক। তুমি আমার প্রথম ভালোবাসা। যত যাই হোক না কেন তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। যখন দূরে ছিলাম তখনও অন্য কাউকে নিয়ে ভাবিনি, কারণ আমার মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই ছিলে। আর এখন তো তোমার কাছে আছি, এখন কিভাবে অন্য কাউকে নিয়ে ভাবতে পারি বলো? পালক মুগ্ধ হয়ে শুনছে ঈশানের কথা। কিছুক্ষণ আগে ঈশানকে বলা কথাগুলো ভাবতেই নিজের উপর রাগ লাগছে ওর। ঈশান এখন তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ভালোবাসো আমায়? ডিড ইউ ফিল মাই লাভ? আমার ভালোবাসা অনুভব করতে পারো তুমি? নাকি সত্যিই আমি তোমার উপর নিজের একতরফা ভালোবাসা চাপিয়ে দিচ্ছি? পালক তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দিবে? ঈশান অবশ্যই দিব। পালক কবে থেকে ভালোবাসো তুমি আমাকে? পালকের প্রশ্নে ঈশান কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসে, তারপর পালকের হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলে, ঈশান তোমাকে আমি কবে থেকে ভালোবাসি? হয়তো যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ছাদে দাঁড়িয়ে থাকতে তখন থেকে, হয়তো যখন প্রথমবার তোমার হাত স্পর্শ করেছিলাম তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য তখন থেকে, নয়তো যখন তোমার হাতে হাত রেখে প্রমিস করেছিলাম কখনো দূরে যাব না তখন থেকে। সত্যি বলতে আমি নিজেও জানি না পালক আমার অনুভূতিগুলো কখন তৈরি হয়েছে। কিন্তু আমি অনুভব করেছি ধীরে ধীরে এই অনুভূতিগুলোকে গভীর হতে। আমি। ঈশানের কথা শেষ হওয়ার আগেই পালক হঠাৎ জড়িয়ে ধরে ঈশানকে, তারপর বলে, পালক আইম সরি ঈশান ভাইয়া। ঈশান সরি কেন? পালক তোমাকে না বলে তোমার সিক্রেট জানার জন্য। মনে মনে আমি রেগে গিয়ে তোমার সাথে অনেক রুডভাবে কথা বলেছি তাই। ঈশান এখন তোমার পালা পালক, আমার প্রশ্নের উত্তর দেওয়ার। পালক চুপ করে যায় ঈশানের কথায়। ঈশানের বুকে মাথা রেখে চুপ করে আছে ও। ঈশান পালকের উত্তরের অপেক্ষায়, শব্দগুলো যেন পালকের গলা অবধি এসে আটকে গেছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর। গভীর একটা নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে ফেলে পালক। হাত দুটো শক্ত করে চোখ খিচে মৃদু স্বরে বলে ও, পালক ভালোবাসি। রাত 11টা। জানালার সামনেটি টেবিলে বসে আছে পালক। হাতে ঈশানের ডায়েরি। এক এক করে প্রতিটা পাতা নিখুঁতভাবে পড়ছে ও। ডায়েরিটার প্রতিটা পাতায় শুধুই পালক। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, ছোট বড় সব কথা ডায়েরিতে লিখা।
ডায়েরিটা পড়ার পর যেন পালকের মনে হচ্ছে ও ঈশানের অনুভূতিগুলো নিজ দৃষ্টিতে দেখছে। পালক কখনো ভাবেও নি যে ঈশান ওকে এ পরিমাণ ভালোবাসতে পারে। ওর সকল ভাবনা, কল্পনা আর ধারণার বাইরে ঈশানের ভালোবাসা। পড়া শেষ হতেই ডায়েরিটা বন্ধ করে ফেলে পালক। এটা শুধু এক ভাগ ডায়েরির। ডায়েরির মলাটে স্পষ্টভাবে লিখা প্রথম ভাগ। তার মানে হয়তো আরেক ভাগ আছে যেটা এখান থেকে যাওয়ার পর লিখেছে ঈশান। সেটা এখনো পায়নি পালক। খুঁজেছিল কিন্তু হয়তো ওটা একটু বেশিই স্পেশাল, তাই বিশেষ কোথাও লুকিয়ে রেখেছে ঈশান। একটা গভীর নিঃশ্বাস ফেলে ডায়েরিটা জড়িয়ে ধরে পালক। ডায়েরির প্রতিটা শব্দ যেন ওর মন ছুঁয়ে গেছে। একদম হৃদয়ে গেঁথে গেছে প্রতিটা বাক্য। কেউ ওকে এতটা ভালোবাসে ভাবতেই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে ওর। কার জীবনই বা এতটা পারফেক্ট হয়? ছোট থেকে সবার আদরে বড় হয়েছে পালক, বড় হওয়ার পর রোদপূর্ণ আর ঈশানের মতো বন্ধু পেয়েছে, আর ভালোবাসা। এখন তো পালকের মনে হচ্ছে ঈশানের মতো হয়তো কেউ ওকে ভালোই বাসতে পারবে না। এজন্য এখন ভয় হয় পালকের। প্রচুর ভয়। মনে হয় যেন এই খুশি, এই আনন্দ, এই ভালোবাসা যদি হঠাৎ হারিয়ে যায়। সব গল্পের সমাপ্তি তো আর শুরুর মতো হয় না। শুরুটা যতটা আনন্দ দিয়ে হয় শেষটা ততটাই কাঁদায়। ভাগ্য খুব খারাপ জিনিস, কখন বদলে যায় কেউ আন্দাজও করতে পারে না। তাই এখন ভয় পায় পালক। যদি ওর জীবনেও এমন একটা মোড় চলে আসে, যদি ওর জীবনে থেকেও এই সুখ, আনন্দ, ভালোবাসা কোথাও হারিয়ে যায়, তখন কি করবে ও? ভাবতেই মনে অদ্ভুত ভয় সৃষ্টি হয়। ডায়েরিটা সযত্নে ড্রয়ারে রেখে দেয় ও। কারো পায়ের শব্দ হচ্ছে, নিশ্চয়ই ওর রুমের দিকেই আসছে। দ্রুত নিজের বেডে উঠে পড়ে পালক। ব্ল্যাঙ্কেট গায়ে টেনে চোখ দুটো বন্ধ করে একদম ঘুমের ভান করে শুয়ে পড়ে ও। নৌসিন রুমে এসেছেন। রুমে ঢুকেই পালককে ঘুমিয়ে থাকতে দেখে মৃদু হাসেন তিনি। নৌসিন ঘুমিয়ে গেছে। পালকের পাশে এসে ওর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন নৌসিন। এটা উনার প্রতিদিনের রুটিন। পালক ঘুমিয়ে যাওয়ার পর এভাবে লুকিয়ে ওকে আদর করা। নৌসিন লাইট অন করেই ঘুমিয়ে গেছে, পাগল মেয়ে। উঠে লাইট অফ করে দেন নৌসিন। তারপর জানালা বন্ধ করে এক পলক পালককে দেখে বেরিয়ে যান। নৌসিন চলে যেতেই উঠে বসে পালক। পাশ থেকে নিজের ডোরেমনটা নিয়ে সেটার সাথে কথা বলতে শুরু করে ও। পালক, আমি এই একটা জিনিসই বুঝি না। আম্মু বকা দিল সবার সামনে দেয়, অথচ আদর করলে এমন চুপি চুপি হোয়াই? কনফিউজড হয়ে, আম্মুরা এত মিস্ট্রিয়াস হয় কেন? তারা আদর করবে অথচ সেটা শো করবে না। সত্যিই কনফিউজিং। পরের দিন রোদের জন্য কফি বানাচ্ছেন জুলেখা বেগম। বানানো শেষে কফিটুকু মগে ঢেলে তুলতে নিলেই হুট করে রুহি মগটা নিজের হাতে তুলে নেয়। রুহি আন্টি, রোদের জন্য কফি আমি নিয়ে যাব। জুলেখা বেগম হালকা হেসে ঠিক আছে বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। রুহি কফি মগ হাতে নিয়ে সোজা রোদের রুমের সামনে চলে আসে। দুবার দরজা নক করে ভিতরে ঢুকে পড়ে ও। রোদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধার চেষ্টা করছে। রুহি কফিটা হাতে নিয়ে রোদের সামনে চলে আসে। রুহি, রোদ তোমার কফি। কফির মগটা এগিয়ে দিয়ে। রোদ, টেবিলে রেখে দাও। রুহি, আমার টাই বাঁধাটা হলে নিয়ে নিব। রোদের কথা মতো রুহি মগটা টেবিলে রেখে দিল। রোদ টাই বাঁধার চেষ্টা করছে কিন্তু বারবার পেঁচিয়ে ফেলছে বা গিট লাগিয়ে ফেলছে। রোদ সচরাচর টাই পরে না, আর যখনই পরে রায়না ওকে পরিয়ে দিত। কিন্তু আজ এখানে তিনি থাকায় নিজ থেকেই চেষ্টা করছে রোদ, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে টাইটা গলা থেকে নামিয়ে টেবিলে ছুঁড়ে ফেলল ও। রোদ, ধুর, পড়া লাগবে না।
এমনিতেই ভালো দেখাচ্ছে। শার্ট ঠিক করতে করতে রোদ ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসবে তখনই রুহি টাইটা নিজের হাতে নিয়ে রোদের সামনাসামনি দাঁড়ায়। রুহি, আমি বাঁধতে পারি। রোদ, কি? রুহি টাই রোদের সামনে ধরে। রোদ কোনো কথা বলবে তার আগেই রুহি রোদের গলায় টাই পেঁচিয়ে দেয়, তারপর বাঁধতে শুরু করে। সামনাসামনি দাঁড়ালে রুহির হাইট একদম রোদের থুতনি অবধি, যার ফলে একদম মুখোমুখি দাঁড়ানোতে রোদের থুতনিতর সাথে রুহির কপাল ছুঁই ছুঁই হয়ে আছে, মাঝে মধ্যে নড়ার ফলে স্পর্শও হচ্ছে। রুহি নিজের মতো করে টাই বাঁধছে, কিন্তু রোদের অস্বস্তি লাগছে, অদ্ভুত এক অস্বস্তি। নড়তেও পারছে না আর সরতেও পারছে না, তাই একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। সব সময় রুহির সাথে একটা দূরত্ব বজিয়ে চলেছে রোদ। একটা অদেখা বর্ডার ছিল ওদের মাঝে, কিন্তু আজ হয়তো রুহি সেই বর্ডারটা ক্রস করে ফেলেছে। এজন্যই এমন অদ্ভুত একটা অনুভূতির কবলে পড়ে গেছে রোদ। রুহির দিকে তাকায় রোদ, একদম নিখুঁত আর গভীর মনোযোগ দিয়ে টাই বাঁধতে ব্যস্ত ও। রুহির চুলগুলো বাঁধা, তবুও সামনের ছোট চুলগুলো উড়ে বারবার ওর কপালে এসে জমছে। যতবারই চুলগুলো কপালে উড়ে আসে ততবারই নাকমুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে সরিয়ে দেয় সেগুলো রুহি। ফ্যান চলছে, তাই বাতাসে বারবারই চুলগুলো এভাবে বিরক্ত করছে ওকে। রোদ মুচকি হাসছে রুহির বিরক্ত মাথা মুখ দেখে। নিজের অজান্তেই ওর হাত রুহির চুলের দিকে এগোয়, কিন্তু পরক্ষণেই ধ্যান ভাঙতে রোদ নিজের হাত সরিয়ে ফেলে। রোদ, কি করছিস রোদ? মনে মনে। টাই বাঁধা শেষ হতেই ঠোঁটে বড় একটা হাসি টেনে রুহি রোদের দিকে তাকায়। রুহি, হয়ে গেছে। বলেছিলাম না আমি পারি টাই বাঁধতে। রোদ সাথে সাথে সরে আসে। টেবিল থেকে মগটা তুলে অন্য পাশ ফিরে যায় ও। রুহি, তোমাকে টাইতে অনেক মানায় রোদ। তুমি এখন থেকে প্রতিদিন টাই পরো আর আমি সুন্দর করে বেঁধে দিব। রুহির কথাগুলো অ্যাভয়েড করতে গিয়ে না দেখেই কফির মগে চুমুক লাগিয়ে দেয় রোদ। সাথে সাথে গরম কফিটুকু যেন ওর ঠোঁট আর জিহ্বা একদম পুড়িয়ে দেয়। চেঁচিয়ে উঠে রোদ। রোদ, শিট! কি করছিস রোদ? হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। রুহি, কি হয়েছে রোদ? তুমি ঠিক আছো? রোদ, আইম ওকে। ঠোঁট চেপে রেখেই। আমি অফিসে যাই, দেরি হচ্ছে। সাবধানে থেকো। এক প্রকার দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল রোদ, যেন কোনো কিছু ওকে ভয়ঙ্করভাবে তাড়া করছে। ক্লিনিকের করিডোরে হাঁটছে ইতু। ঈশান আর পালক ওকে সাথে এনেছে ক্লিনিক ঘুরিয়ে দেখানোর জন্য। ওরা দুজন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ায় ইতু নিজেই পুরো ক্লিনিক ঘুরে দেখছে। ইতু, ক্লিনিকটা সুন্দর। আমাদের হসপিটালের মতো এতটা অ্যাডভান্স না, তবে ভালো। হাঁটছে হাঁটতে ক্লিনিকের রিসেপশনের সামনে চলে আসে ও। সবাই নিজের কাজে ব্যস্ত। ইতু ঘুরে ঘুরে চারপাশটা দেখার ফাঁকে ওর চোখ যায় দেয়ালের নোটিশ বোর্ডে। এক লাইনে অনেকগুলো ডক্টরের ছবি আর তাদের ইনফো দেওয়ার সাথে বুঝাই যাচ্ছে যে ক্লিনিকের টপ ডক্টরদের র্যাঙ্কিং বোর্ড এটা। ইতু উৎসাহ নিয়ে র্যাঙ্কিং বোর্ডের সামনে যায়। প্রথম বোর্ডে হার্ট সার্জনদের র্যাঙ্কিং, যেখানে ঈশানের প্লেস থার্ড। প্রথম দুজন অনেক পুরনো ডক্টর, বোঝাই যাচ্ছে এর মধ্যে শুধু ঈশানই নতুন। ইতু ইন্টার্ন থাকাকালীন তো ঈশান সবসময় আমার আগে থাকতো, কিন্তু এখন দেখছি আমি ওর আগে। আমাদের হসপিটালে আমি এখন সেকেন্ড প্লেসে আছি, বাট এখানে ঈশান থার্ড। হেসে, আচ্ছা পালকের র্যাঙ্কিং কত? ও তো আবার ডেন্টিস্ট। একে একে সব সেক্টর দেখে ইতু। শেষে ডেন্টালের সেক্টর। প্রথমেই নুহার প্লেস, তারপর দ্বিতীয় হল আবির, ফিফথ প্লেসে আছে পালক। এতগুলো মানুষের মধ্যে ইতু শুধু পালককেই চিনে, তাই বাকিদের নিয়ে ও মাথা ঘামায় না। কিন্তু আবিরের বেলায় কেন যেন একটু বেশিই আগ্রহ লাগে ওর।
আবিরের পুরো ডিটেইলস পড়ে ও বড় একটা হাসি দিয়ে ছবি তুলেছে আবির, যেটা দেখে ইতুও হেসে দেয়। আবিরের ছবির উপর আঙুল ঘুরাতে ঘুরাতে বলে ইতু ডক্টর আবির, হাসিটা খুব সুন্দর আপনার। আবির থ্যাংক ইউ ম্যাম। পেছনে থেকে হঠাৎ পেছনে থেকে কারো আওয়াজ শুনে ঘাবড়ে যায় ইতু। ঘাবড়ে পেছনে ফিরতেই দেখে আবির দাঁড়িয়ে। ইতু আপনি? আবির ও লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ডক্টর আবির, যার হাসিটা খুব সুন্দর বলছিলেন আপনি। আবিরের কথায় লজ্জায় পড়ে যায় ইতু, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে। ইতু আসলে আমি জাস্ট ফান করছিলাম, বোর হচ্ছিলাম একা একা, তাই স্কোরবোর্ড দেখে এখানে চলে আসলাম। আইম সরি। আবির সরি বলছেন কেন? আপনি তো আমার তারিফ করেছেন, তাই আমার উচিত আপনাকে থ্যাংক ইউ বলা। বাই দ্য ওয়ে আপনি কি কোনো পেশেন্টের রিলেটিভ? ইতু না না, আসলে আমি ঈশানের কাজিন। ওদের সাথে এসেছিলাম ক্লিনিকটা ঘুরে দেখার জন্য। বাট দে আর বিজি, দ্যাটস হোয়াই। আবির ওরা বিজি? তাহলে সমস্যা কোথায়? আমি আপনাকে আমাদের ক্লিনিক ঘুরিয়ে দেখাচ্ছি। আফটার অল আমিও ওদের ফ্রেন্ড, প্লাস এই ক্লিনিকের একজন সম্মানিত ডক্টর। হেসে ইতু আসলে আমিও একজন হার্ট সার্জন, সিডনি মেডিকেল হসপিটালের। ইতু ইলমাজ আমার নাম। নাইস টু মিট ইউ মিস্টার আবির। হাত বাড়িয়ে দিয়ে আবির আমি আবির হাসান, নাইস টু মিট ইউ টু। হাত মিলিয়ে চলুন আপনাকে আমাদের ক্লিনিক ঘুরিয়ে দেখাই। অবশ্য আপনাদের সিডনি হসপিটালের মতো এতটা অ্যাডভান্স না, তবুও ভালো। সিঁড়ির সামনেই পালক দাঁড়িয়ে, ওর পেছনে ঈশান। আবির আর ইতুকে এতক্ষণ দূর থেকে দেখছিল ওরা। পালক ঈশান ভাইয়া। ঈশান হুম। পালক তোমার মনে হয় না আবির আর ইতুকে একসাথে পারফেক্ট মানায়? ঈশান হুম। পালক তাহলে তো আমাদের ওদের জন্য কিছু করা দরকার, যেন ওরা দুজন একে অপরের আরো ক্লোজ হয়, ওদের গল্পটা আরো এগোয়। কি বলো তুমি? ঈশান পালককে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়, তারপর বলে। ঈশান প্রয়োজন নেই। পালক কেন? ঈশান কারণ যদি ওদের ডেস্টিনি একে অপরের সাথে জুড়ে থাকে তাহলে ওদের গল্প নিজে থেকে এগোবে, আমাদের ইন্টারফেয়ার করা লাগবে না। পালক সেটাও ঠিক। ঈশান এখন এখানে দাঁড়িয়ে না থেকে নিজের কেবিনে যাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। পালক ওকে। তাড়াতাড়ি আসবে কিন্তু। যেতে যেতে ঈশান হুম। টু বি কন্টিনিউড। ইচ্ছেগুলো তোমায় ঘিরে। পর্ব ৭৩। রাইটার সঞ্জনা সাবনাম ফ্যামিডা। ল্যাপটপে কাজ করছে রোদ, এমন সময় কেবিনের ডোর নক করার শব্দ হয়। রোদ কাম ইন। ল্যাপটপে তাকিয়েই বলল রোদ। হাতে টিফিন বক্স নিয়ে কেবিনে প্রবেশ করে রুহি। সামনের মানুষটিকে দেখার জন্য মাথা তুলতেই রুহিকে দেখে অবাক হয় রোদ। রোদ রুহি। দাঁড়িয়ে গিয়ে, রুহি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। হেসে টিফিন বক্সটা উপরে তুলে দেখিয়ে বলল রুহি। রোদ টিফিন বক্স? তোমাকে এসব করতে কে বলেছে রুহি? তুমি একাই বা বাসা থেকে বের হতে গেলে কেন? তুমি জানো এটা বিপজ্জনক হতে পারত। তুমি এই শহরে নতুন। যদি কোনো বিপদ হতো, যদি হারিয়ে যেতে বা কোনো দুর্ঘটনা ঘটত, তখন আমি। রুহি আরে আরে ব্যাস হয়েছে তো রোদ। তুমি যেভাবে প্যানিক করছো যেন আমি স্কুলের বাচ্চা, বাইরে বের হলে হারিয়ে যাব। রোদ তুমি স্কুলের বাচ্চা না, তবুও বাচ্চাই। কে পারমিশন দিয়েছে তোমাকে বাড়ি থেকে বের হতে? আন্টি কিছু বলেনি? এখনই ফোন করে। রোদ ফোন তুলে কল করবে তখনই রুহি ওর হাত থেকে ফোন নিয়ে নেয়। রুহি উনার কোনো দোষ নেই। আমিই জেদ করছিলাম তোমার জন্য লাঞ্চ আনার জন্য। উনাকে কিছু বলো না প্লিজ।
অনুনয় স্বরে বলল রুহি। রোদ আর কিছু বলল না। চুপচাপ গিয়ে সোফায় বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছে ও। রুহি গুটি গুটি পায়ে রোদের পাশে গিয়ে বসে পড়ল আর টেবিলে বক্সটা রেখে দিল। রোদ বড় একটা নিঃশ্বাস ফেলে রুহির দিকে ফিরে তাকায়, তারপর ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করে, রোদ দেখো রুহি, তুমি এখানে আমার দায়িত্বে আছো। যদি তোমার কিছু হয়ে যায় আমি পূর্ণকে কি জবাব দিব বলো? ও আমাকে বিশ্বাস করে, এজন্যই তোমাকে আমার ভরসায় এখানে থাকার অনুমতি দিয়েছে। কিন্তু তুমি যদি এসব উল্টাপাল্টা কাজ করে আমাকে চিন্তায় ফেলো আর নিজেকে বিপদে ফেলো, আমি কিন্তু তোমাকে বাসায় পাঠিয়ে দিব। আইনো তুমি বড় হয়েছ, নিজের খেয়াল নিজে রাখতে পারো, কিন্তু এটা একটা অচেনা শহর। তুমি নতুন এখানে। এটা সিলেট না যেখানে ছোট থেকে তুমি বড় হয়েছ, যেখানকার অলিগলি পথ ঘাট চেনা তোমার। এটা ঢাকা শহর। এই শহর যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তুমি বুঝে উঠতে পারবে না, তার আগেই খারাপ কিছু ঘটে যাবে। এজন্যই বলছি দ্বিতীয়বার এমন কিছু সহ্য করব না আমি। মাথা নিচু করে রোদের কথাগুলো শুনছিল রুহি। রোদের কথা শুনে এখন সত্যিই ওর মনে হচ্ছে যে ও ভুল করেছে। গতকালের মতো আজও চিন্তায় ফেলে দিয়েছে ও রোদকে। এখন হয়তো সত্যিই রোদ ওকে বাসায় পাঠিয়ে দিবে। রুহিকে চুপ থাকতে দেখে রোদ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করে, রোদ তুমি যদি আমাকে প্রমিস করো নেক্সট টাইম এমন করবে না, তাহলে আমি তোমাকে এখানে আরও কিছুদিন থাকার অনুমতি দিতে পারি। রোদের কথায় রুহি নিজের মাথা তুলে চট করে বলতে শুরু করে, রুহি সত্যি? তুমি আমাকে বাসায় পাঠাবে না তো? রোদ যদি প্রমিস করো তাহলে। রুহি প্রমিস প্রমিস প্রমিস, আমি আর কখনো একা বাসা থেকে বের হব না। যত যাই হোক না কেন বাসাতেই থাকব। রোদ আর কোথাও যেতে হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। রুহি হুম মাথা নাড়িয়ে। রোদ গুড গার্ল হেসে, আচ্ছা এখন বলো কি এনেছো তুমি আমার জন্য? রুহি হেসে টিফিন বক্স খুলতে খুলতে বলতে শুরু করে, রুহি চিংড়ি পোলাও, পায়েস আর রোদ আর রুহি ম্যাঙ্গো জুস। ব্যাগ থেকে বোতল বের করে। রোদ ওয়াও, সব কিছু আমার পছন্দের। আন্টি বানিয়েছেন এগুলো? রুহি হুম, কিন্তু জুসটা আমি বানিয়েছি। রোদ তাহলে তো এটা আরও বেশি স্পেশাল। টেবিলের উপর কিছু একটা রাখা, কালো রঙের কাপড় দিয়ে ঢাকা বড় একটা কিছু। সামনেই দাঁড়িয়ে আছে আরশি আর পাশে পূর্ণ। অনেকক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করেও বুঝে উঠতে পারছে না আরশি যে আসলেই জিনিসটা কি। আরশি জিনিসটা কি হতে পারে? আমি আন্দাজ করতে পারছি না। ভাবতে ভাবতে, পূর্ণ তোমাকে আন্দাজ করতে বলল কে? আমি তো বললামই কাপড়টা সরিয়ে দেখে নিতে। আরশি হুম দেখব তো, বাট তার আগে একটু ভাবতে দাও, তুমি আমার জন্য কি গিফট এনেছ? তোমার দেওয়া প্রথম গিফট বলে কথা। পূর্ণ প্রথম গিফট দেখেই তো স্পেশাল কিছু এনেছি। আরশি স্পেশাল কিছু? এটা কি কফি মেশিন? পূর্ণ কফি মেশিন? হোচকিয়ে একদম না। আরশি তাহলে মাইক্রোওভেন? পূর্ণ কি বলছো আরশিট? একদম নাট। এগুলো কি গিফট করার মতো কিছু হলো? আরশি আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখছি। আরশি দু কদম এগিয়ে গিয়ে কাপড়টা হালকা করে ধরে। তারপর 1 2 3 বলে কাপড়টা টান দিয়ে সরিয়ে ফেলে। আরশি একটা গিটার। অবাক প্লাস খুশি হয়ে, তুমি আমার জন্য গিটার এনেছ? ওয়াও কত সুন্দর এটা। আরশি গিটারটা টেবিল থেকে নামিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। গাঢ় লাল খয়েরি গিটারটা যে কারো মন কেড়ে নিবে। পূর্ণ পছন্দ হয়েছে তোমার? আরশি পছন্দ? আই লাভ ইট। কত সুন্দর এটা। পূর্ণ বাজিয়ে দেখো, মিউজিকও অনেক সুন্দর দিবে।
আরশি হুম। আরশি গিটারটায় সুর দিবে এমন সময় সামনে তাকাতেই ঘাবড়ে যায় ও। যে চোখ দুটোতে এতক্ষণ খুশি ছলছল করছিল সেখানে ভয় জমে যায় নিমিষেই। গিটারটা হুট করে হাত থেকে ফসকে পড়ে যেতে নিলেই পূর্ণ ধরে ফেলে। পূর্ণ আরশি সাবধানে। আরশি আম্মু। সামনের দিক তাকিয়ে। আরশির কথা শুনে পেছনে তাকাতেই রুনা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণ। পূর্ণ আপনি এখানে? ছোট্ট একটা সিক্রেট ছিল। বছরের পর বছর, বাকিটা পড়ার আগেই ঈশান ডায়েরিটা নেওয়ার জন্য থাবা মারে কিন্তু পালক এক লাফে সোফার ওপার চলে যায়। তারপর হাসতে হাসতে বলতে শুরু করে, পালক এমন করছো কেন ঈশান ভাইয়া? কি সুন্দর লিখেছ। আমি একটু পড়লে তো আর লেখাগুলো গায়েব হয়ে যাবে না। ঈশান না অনেক পড়েছ। এখন আমার ডায়েরি ফেরত দাও পালক। আমি জানি তুমি আগেই পুরোটা পড়া শেষ করে ফেলেছ কিন্তু এখন আমাকে টিচ করার জন্য এভাবে জোরে জোরে পড়ছ তাই না? পালক তুমি আমাকে কত ভালো করে জানোট। একদম ঠিক। আমি তো এগুলো সবাইকে পড়ে শোনাবোট। বাকিরাও দেখুক, শুনুক যে ঈশান পালককে কতটা ভালোবাসে। ঈশান একদম না পালক। ভালোই আমার ডায়েরি ফিরিয়ে দাও। আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু ভালো হবে না। পালক ঈশান ভাইয়া তুমি কি ভুলে গেছ? আজ অবধি তুমি কখনো আমার সাথে দৌড়ে পারোনি। আগেও যখন আমি তোমার কিছু নিয়ে পালাতাম তুমি আমাকে ধরতে পারতে না। উল্টো হার মেনে নিতে। ঈশান সেটা তো আমি ইচ্ছে করে হার মানতাম। কারণ তোমাকে জিততে দেখলে আমার অনেক ভালো লাগতো তাই। পালক মিথ্যুক। বাহানা দেওয়া বন্ধ করোট। ঈশান সত্যি বলছি। পালক আচ্ছা তাহলে আমাকে আজকে ধরে দেখাও। ঈশান ওয়েট আমি হঠাৎ ঈশান থেমে যায়। ও থেমে যাওয়ায় পালক কিছুটা অবাক হয়ে বলে, পালক কি হলো দাঁড়িয়ে গেলে কেন? ঈশান তেলাপোকা। পালক তেলাপোকা। আতকে কোথায় তেলাপোকা? আশেপাশে খুঁজে। ঈশান তোমার চুলে তেলাপোকা পালক। পালক কে? লাফিয়ে উঠে পালক। ঈশান ও গড কত বড় আর ভয়ঙ্কর দেখতে এটাট। বিচ্ছিরি। পালক ভয় চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে মাথা থেকে তেলাপোকা ফালানোর চেষ্টা করছে। ঈশান এভাবে পড়বে না পালক। আমার কাছে আসো আমি ফেলে দেই। পালক দৌড়ে ঈশানের কাছে চলে আসে তারপর লাফাতে লাফাতে বলতে শুরু করে, পালক প্লিজ এটাকে তাড়াতাড়ি ফালাও ঈশান ভাইয়া। আমার মনে হচ্ছে এটা আমার চুলের ভিতরে ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি। ঈশান মুচকি হাসছে। হাত দুটো তুলে পালকের এলোমেলো চুলগুলো ঠিক করে ওর গলা জড়িয়ে বলে ঈশান। ঈশান ধরে ফেলেছি। চমকে গিয়ে চোখ খুলে ফেলে পালক। মুখ হা হয়ে গেছে ওর। তার মানে ঈশান বোকা বানালো পালককে। পালক তুমি আমাকে বোকা বানালে? ভরকে গিয়ে। ঈশান আমি তো জাস্ট ট্রাই করছিলাম। তুমি সত্যি বোকা বনে যাবে আমি ভাবিনি। বাট পালক তুমি যখন তেলাপোকা ফালানোর জন্য লাফাচ্ছিলে তোমাকে কিন্তু অনেক কিউট লাগছিল। পালকের গাল টেনে। পালক চিটার। নাক ফুলিয়ে। ঈশান এখন আমার ডায়েরি ফিরিয়ে দাও। পালক না, দিব না। হাত পেছনে নিয়ে। ঈশান আগেই বলেছিলাম আমি ধরলে কিন্তু ভালো হবে না। আর এখন তুমি কিন্তু আমার বাহুতেই আবদ্ধ আছো তাই একটু ভেবেচিন্তে বলো। পালক ভেবেচিন্তেই বলছি। দিব না মানে দিব না। জেদ করে। ঈশান পালকের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। পালকও নাছোড়বান্দা ডায়েরি ফেরত দিবে না তো দিবেই না। মুখ ঘুরিয়ে নেয় ও। ঈশান কিছুক্ষণ চোখ ছোট ছোট করে পালকের দিকে তাকিয়ে ডান হাত পালকের ঘাড় থেকে নামিয়ে ওর কোমরে রাখল আর বাম হাত দিয়ে পালকের থুতনি ধরে ওর মুখ নিজের দিকে ফেরায়। কপাল কুঁচকে আছে পালক।
ও ভাবছে ঈশান ওর হাত সামনে আনানোর জন্য এমন হানি ট্র্যাপ তৈরি করছে। তাই ডায়েরিটা আরো শক্ত করে ধরে রাখে ও। ঈশান শেষবারের মতো বলছি, আমার ডায়েরিটা ফিরিয়ে দাও পালক। লোভ হয়ে যে। পালক না মানে ন, আর কিছু বলতে পারল না পালক। তার আগেই ঈশান নিজের ঠোঁট জোড়া দিয়ে পালকের ঠোঁট জোড়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ এমন কাজে বাকরুদ্ধ পালক। ও ভাবেনি ঈশান সত্যিই এমন কিছু একটা করে বসবে। কোমর জড়ানো হাতটা কোমর ছাড়িয়ে পালকের হাতে পৌঁছে যায়। পালকের হাত ঢিল ছেড়ে দিয়েছে। সেই সুযোগে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয় ঈশান। পালক বুঝে উঠতেই সরে আসতে চায়, কিন্তু ঈশান বাম হাত দিয়ে জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। পার্কে হাঁটছে রোদ আর রুহির। রুহির আবদার ও আজকে ঘুরবে, তাই লাঞ্চ করে রুহিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে রোদ। অফিসের সামনের একটা পার্কে হাঁটছে ওরা। রোদ মুভির টিকিট বুক করেছে। অ্যানিমেশন মুভি, রুহির পছন্দের। সন্ধ্যার পর দেখতে যাবে ওরা। রোদের পাশে হাঁটছে রুহি। পার্ক জায়গাটা রুহির সবচেয়ে প্রিয় জায়গা, কারণ রোদের সাথে ওর প্রথম দেখা এমন একটা পার্কেই হয়েছিল। সেদিনের কথাগুলো মনে করে নিজে নিজেই হাসছে রুহি। রোদ, রুহি তুমি এত জায়গা ছেড়ে পার্কেই কেন আসতে চাইলে? রুহি, কারণ পার্ক আমার সবচেয়ে পছন্দের জায়গা। রোদ, সবচেয়ে পছন্দের জায়গা কেন? এমন কি স্পেশাল আছে পার্কের মধ্যে? রুহি, তোমার সাথে আমার প্রথম দেখা পার্কেই হয়েছিল, তাই এটা আমার জন্য সবচেয়ে স্পেশাল। রোদ বিস্মিত দৃষ্টিতে তাকায় রুহির দিকে। রুহি অন্য দিক ফিরে মুচকি হাসছে। হঠাৎ রুহি রোদের হাত ধরে চেঁচিয়ে ওঠে, রুহি, রোদ, আইসক্রিম। রোদ, আইসক্রিম? কোথায়? রুহি উইয়ে ইশারা করে দেখিয়ে, আমি আইসক্রিম খাব। রোদ, আইসক্রিম খাবে? আচ্ছা ঠিক আছে চলো। রুহি, তুমি গিয়ে নিয়ে আসো, আমি এখানে বসি, বেঞ্চে বসে। রোদ, আচ্ছা ঠিক আছে বসো, কিন্তু এখান থেকে উঠবে না আর কোথাও যাবে না, ঠিক আছে? রুহি হুম মাথা নাড়িয়ে। রোদ চলে যায়। রুহি বেঞ্চে বসে চারপাশে চোখ বুলিয়ে আশেপাশে সবাইকে দেখছে। পার্কের একদম শেষ প্রান্তে আইসক্রিমওয়ালা। রোদ এক প্রকার দৌড়ে গিয়ে রুহির জন্য অনেকগুলো আইসক্রিম কিনল। প্রায় 10 মিনিট সময় লেগেছে রোদের আইসক্রিম কিনে ফিরে আসতে। কিন্তু ফিরে এসে রুহিকে পেল না রোদ। বেঞ্চ খালি। আশেপাশে তাকিয়েও রুহিকে দেখতে পেল না রোদ। হঠাৎ মনে হলো যেন বুকের মধ্যে একটা আঁচড় লাগলো রোদের। বুক কাঁপছে। রোদ, রুহি কোথায় গেল? ঘাবড়ে রুহি নিজের চারপাশে ঘুরে খুঁজছে ওকে রোদ, কিন্তু পাচ্ছে না। হঠাৎই মনে হচ্ছে যেন চারপাশটা ঘুরতে শুরু করেছে। মাথা টনটন করছে রোদের। নিঃশ্বাস যেন আর আসছে না। বুকে কিছু একটা আঁচড় কাটছে, খুব জোরে, যার ব্যথা তীব্রভাবে অনুভব করছে ও। কিছু বলার শক্তিটুকুও যেন মুহূর্তে হ্রাস পেয়েছে। শব্দগুলো গলা অবধি এসে আটকে আছে। এক জায়গায় ঠাই দাঁড়িয়ে রোদ, তবুও মনে হচ্ছে আশেপাশে সবকিছু যেন ঘুরছে। রোদ। দূর থেকে হঠাৎ নামটা ভেসে আসে। সাথে সাথে পেছনে ফিরে তাকায় ও। কিছুটা দূরেই রুহি দাঁড়িয়ে, হাতে হাওয়াই মিঠাই। উজ্জ্বল মুখে হাসি টেনে রোদের দিকেই আসছে। রুহিকে দেখেও যেন স্বাভাবিক হতে পারছে না ও। ভয়টা একদম মনে গেঁথে গেছে। প্রিয় কিছু একটা হারানোর ভয়। রুহি দৌড়ে রোদের সামনে আসে, হাতে দুটো হাওয়াই মিঠাই। রুহি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আমি ভেবেছিলাম তোমার আগে আমি ফিরব। এই দেখো আমি কি এনেছি। ডান হাত উঁচু করে হাওয়াই মিঠাই দুটো দেখিয়ে। তোমার মনে আছে যখন আমাদের দেখা হয়েছিল তুমি আমাকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলে?
আজকে আমি তোমার জন্য নিয়ে এলাম। এইটা তোমার জন্য। ডান হাতের হাওয়াই মিঠাই বাড়িয়ে দিল রোদকে রুহি। কিন্তু রোদ এখনো স্থির হয়ে দাঁড়িয়ে রুহির দিকে অপলক তাকিয়ে। হঠাৎ করেই রোদ রুহির বাড়িয়ে দেওয়া হাতটা ধরে ওকে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। দু হাত দিয়ে শক্ত করে রুহিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে রোদ। আকস্মিক এমন কাজে রুহি হতভম্ব হয়ে আছে। আজ প্রথমবার রোদের স্পর্শে অন্য একটা অনুভূতি অনুভব করছে রুহি। এর আগেও অনেকবার রোদ ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে স্পর্শে কোনো অনুভূতি ছিল না। রুহি যদিও বিষয়টা বুঝতে পারছে না, তবুও রোদ ওকে জড়িয়ে ধরেছে ভেবেই ঠোঁটে হাসি ফুটে ওঠে ওর। রুহিকে জড়িয়ে ধরা অবস্থাতেই নরম স্বরে বলতে শুরু করে রোদ, রোদ প্লিজ রুহি, এভাবে আর কখনো হারিয়ে যেও না। আর কিছু হারানোর মতো শক্তিটুকু নেই আমার মধ্যে। খুব কাছের কাউকে হারানোর অনুভূতি কতটা ভয়ঙ্কর তা একবার অনুভব করেছি আমি। দ্বিতীয়বার আর পারব না। ডোন্ট এভার লিভ মি প্লিজ। রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলল রোদ। রুহি রোদের পিঠে হালকা স্পর্শে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রুহি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না রোদ। তুমি বললেও না। প্রমিস। ক্লিনিক থেকে বের হচ্ছে সবাই। আবির আর ইতু কথা বলতে বলতে সামনে হাঁটছে আর ঈশান পালক একটু পেছনে। ঈশান পালকের হাত ধরে হাঁটছে। পালক বারবার মানা করা সত্ত্বেও ওর হাত ছাড়তে রাজি না ও। ঠোঁটে প্রশস্ত হাসি ওর। পালক বারবার ঈশানের দিকে তাকাচ্ছে, কিন্তু ঈশান সামনে তাকিয়ে। পালকের দিকে না তাকিয়েও ঈশান বুঝতে পারছে যে পালকের দৃষ্টি ওর উপরেই। মুঠোয় বন্দি হাতটা উপরে তুলে সেখানে ঠোঁট ছোঁয়ায় ঈশান। পালক যেন হঠাৎ এমন কাজে সকড। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখে নেয় ও যে কেউ দেখল কিনা। হুট করেই ঈশান বলে ওঠে, ঈশান দেখার মতো তেমন কেউ নেই এখানে পালক। আর তাছাড়া কেউ দেখলেই বাকি। আমি ভালোবাসি তোমাকে আর আমার ভালোবাসা আমি যখন খুশি যেখানে খুশি প্রকাশ করতে পারি। আমার ভালোবাসায় কারো কোনো পাবন্দি নেই। পালক তুমি জানো ঈশান ভাইয়া দিন দিন তোমার কতটা অধপতন হচ্ছে? ঈশান অধপতন? আমার? কিভাবে? পালক তুমি আগে সেন্সিবল ছিলে, কিন্তু এখন শেমলেস হয়ে যাচ্ছ। জ্ঞানী ঈশান অজ্ঞানী হয়ে যাচ্ছে। ঈশানের কানে ফিসফিসিয়ে বলল। ঈশান হেসে দেয় পালকের কথায়। তারপর বাম হাত দিয়ে পালকের হাত ধরে ডান হাত দিয়ে ওর বাহু জড়িয়ে বলতে শুরু করে, ঈশান তুমি শোনোনি, প্রেমে পড়লে বড় বড় জ্ঞানীরাও অজ্ঞানী হয়ে যায়। আমি তো সাধারণ একজন মানুষ। পালক তুমি তো এমন অদ্ভুত অদ্ভুত কথাও বলা শুরু করেছ এখন। ঈশান হুম সব তোমার দোষ। পালক আমার দোষ? অবাক হয়ে শেষের ফার্স্ট ব্র্যাকেট কথাই বলবো না তোমায় সাথে। পালক ঈশানের হাত ছাড়িয়ে দৌড়ে গাড়ির সামনে যেতেই হঠাৎ থেমে যায়। রুনা দাঁড়িয়ে আছে ওর সামনে। পালক আপনি এখানে? অবাক চোখে ঈশান সামনে আসতেই রুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে পালকের সামনে। কিন্তু ওর মুখে কোনো বিস্ময়ের চিহ্ন নেই, যেন ও এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ঈশানের দিকে তাকান রুনা, তারপর আবির আর ইতুর দিকে। মনে হচ্ছে উনি অন্য কিছু দেখার আশায় এসে বড় ধরনের শকট খেয়েছেন। রুনার পেছনে দাঁড়িয়ে ছিল আরশি। ঈশানকে দেখেই দ্রুত তার কাছে চলে যায় ও। ইতু ফুপ্পি, তুমি হঠাৎ এখানে? রুনা হুম আমি হঠাৎ এখানে। হঠাৎ এখানে না, আসলে তো জানতামই না যে আসল পরিস্থিতি কি। তোমাকে আমি কি কাজ দিয়েছিলাম আর তুমি কি করছো ইতু? আবিরের দিকে তাকিয়ে, কে এই ছেলে? ইতু ফুপ্পি আমি আগেও বলেছি, আমি এখানে আমার কাজে এসেছি। আপনাদের পারিবারিক বিষয়ে প্লিজ আমাকে টানবেন না। রুমা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? ফুপি হই আমি তোমার, আর আমি সবসময় তোমার ভালো চাই।
ইতু সরি টু সে ফুপ্পি, কিন্তু আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নেই। তাছাড়া আমার বাবা মা এখনো বেঁচে আছেন, সো আমার ভালোর জন্য আপনাকে কষ্ট করে ভাবতে হবে না। চলো আবির। ইতু আবিরের হাত ধরে চলে যায় ওখান থেকে। রুনা যেন এখনো স্তব্ধ হয়ে আছেন। পালক ঘাবড়ে আছে। না জানি এখন রুনা নামক ঝড় ওর উপর দিয়ে চলে যায়। কিন্তু হঠাৎ নিজের হাতে কারো হাতের স্পর্শ পায় পালক। পাশে তাকাতেই দেখে ঈশান ওর হাত ধরে ওর পাশে দাঁড়িয়ে। ওদের এভাবে হাত ধরে থাকতে দেখে রুনার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রুনা এভাবে একে অপরের হাত ধরে রেখে কি বোঝাতে চাচ্ছ তুমি ঈশান? রাগান্বিত স্বরে। ঈশান, এটাই যে আপনি যাই করেন না কেন আমাদের আর আলাদা করতে পারবেন না। তাই নিজের বৃথা চেষ্টা বন্ধ করে দিন। রুনা, তুমি এই অসভ্য মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছ? ভুলে যেও না মা হই আমি তোমার। ঈশান, ওর নাম পালক। আর আমি কিছুই ভুলিনি। ভুলে তো আপনি গিয়েছিলেন যে আপনি মা হন আমার। যদি আপনি মনে রাখতেন তাহলে কখনোই আমাকে ছেড়ে যেতেন না। আপনি আমাকে ছেড়ে যাওয়া সত্ত্বেও আমি আপনাকে ছাড়িনি। ছেলে হওয়ার সব দায়িত্ব পালক করেছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু আপনার কাছ থেকে আমার শুধু একটাই অনুরোধ, পালককে মেনে নিন। যদি আপনি পালককে মেনে নিতে না পারেন তাহলে এতেও আমার সমস্যা নেই, কারণ আপনার মেনে নেওয়া বা না মেনে নেওয়া পালকের প্রতি আমার ভালোবাসা বিন্দু মাত্র কমাতে পারবে না। রুনা, তোমার জন্য সবকিছু তোমার জন্য হচ্ছে। তুমি দায়ী। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ তুমি। পালকের দিকে আঙুল তুলে। ঠিক আছে, তোমাদের যদি এটাই সিদ্ধান্ত হয় আমি আর আসব না তোমাদের মাঝে। ভেবে নিব আমার কখনো কোনো ছেলে ছিলই না। ঈশানের দিকে তাকিয়ে পচতাবে তুমি ঈশান। এই মেয়েকে চুজ করে অনেক বড় ভুল করেছ তুমি। এই মেয়ে বরবাদ করে দিবে তোমাকে। তখন তুমি বুঝতে পারবে যে আমি সঠিক ছিলাম আর এই মেয়ে ভুল। ঈশান, যদি পালক কোনো ভুল হয় তাহলে আমি সেই ভুল বারবার হাজারবার করতে রাজি। পালক ঈশানের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর ঠোঁটে আনমনে হাসি ফুটে ওঠে। আর রুনা রাগে যেন শরীর কাঁপছে তার ঈশানের কথাগুলো শুনে। কিছুক্ষণ আগুন বর্ষিত দৃষ্টিতে পালক আর ঈশানের দিকে তাকিয়ে থেকে হুট করে আরশির হাত ধরে বলেন তিনি, রুনা চলো আরশি, আমরা আজই ফিরে যাব। এখানে থাকার মতো কোনো কারণ নেই আমাদের কাছে। রুনা আরশির হাত টেনে যাবেন এমন সময় পূর্ণর গাড়ি এসে থামে। গাড়ি থেকে দ্রুত নেমে আসে পূর্ণ। রুনার দিকে তাকিয়ে বলতে বলতে সামনে আসে পূর্ণ। পূর্ণ, শুনলাম এখানে নাকি আপনার ডাল গলে নেই, তাই আপনি নিজের দেশে ব্যাক করছেন। এজন্য আপনাকে বিদায় জানাতে আসলাম। ক্যাফেতে তো কিছু বলার সুযোগ না দিয়েই চলে এলেন, তাই আমায় নিজে আসতে হল। পূর্ণ এসেই আরশির হাত ছাড়িয়ে নেয় রুনার হাত থেকে। রুনা, কি করছো তুমি? পূর্ণ, আরে আন্টি, আপনার মেয়ে আপনার সাথে যেতে চায় কিনা তাকে আগে একবার জিজ্ঞেস তো করবেন। বলো আরু, তুমি কি তোমার মায়ের সাথে যেতে চাও? আরশিকে বলল। আরশি একবার রুনার দিকে তাকিয়ে ভয় ভয় পূর্ণর পেছনে চলে এসে ওর হাত শক্ত করে ধরে বলে, আরশি, আমি কোথাও যাব না মামনি। আমার এখানে থাকার কারণ আছে। ঈশান ভাইয়া, পালক আর রুনা আর আরশি, আমি পূর্ণকে ভালোবাসি। পূর্ণ, শুনেছেন? রুনা, কি বলছো তুমি বেয়াদব মেয়ে? রুনা রেগে আরশির উপর হাত তোলার জন্য এগিয়ে আসতেই ঈশান উনাকে আটকানোর জন্য এগোয়, কিন্তু তার আগেই পূর্ণ রুনার হাত ধরে ফেলে। পূর্ণ, আরশি কোনো বাচ্চা না যাকে ভয় দেখিয়ে মেরে আপনি নিজের কথা মানাতে পারবেন। একবার চেষ্টা করেছেন, দ্বিতীয়বার করবেন না। আরশির এখন 18 বছর, তাই আইনিভাবে ও নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। আপনি যদি ওকে কোনো কিছুর জন্য ফোর্স করেন তাহলে বিপদ আপনারই হবে।
সো বি কেয়ারফুল মিসেস রুনা চৌধুরী। রুনা রেগে এক ঝটকায় পূর্ণর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। রুনা, আমি কখনো তোমাদের সম্পর্ককে মেনে নিব না আর না অনুমতি দিব। পূর্ণ, আপনার অনুমতি লাগবেও না। শুধু এতটুকু চেষ্টা করবেন যেন কোনো ধরনের সিন ক্রিয়েট না হয়। সত্যি বলতে আমি ঈশানের মতো না। আমি শুধু তাদেরই সম্মান দেখাই যারা সম্মানের যোগ্য। তাই আমাকে গুড বয় ভেবে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনার থেকেও বড় ঝামেলা সৃষ্টি করার যোগ্যতা রাখি। আশা করি আমার স্পষ্ট বাংলা ভাষা বুঝতে আপনার বেশি কষ্ট হয়নি। পূর্ণর কথাগুলো যেন রুনার কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে। রাগে ক্ষোভে পালক আর পূর্ণর দিকে তাকিয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পালক পেছনে থেকে বলে ওঠে, পালক, আপনার ছেলেকে আমি না, আপনি নিজ হাতে নিজের কাছ থেকে দূর সরিয়েছেন। পালকের কথাটুকু শুনে 2 মিনিট স্থির দাঁড়িয়ে থাকেন রুনা। তারপর কোনো উত্তর না দিয়ে চলে যান। হয়তো কথাটার সত্যতা উনি নিজেও উপলব্ধি করতে পেরেছেন। কিছু কিছু সম্পর্ক হয় ফুলের মতো। ফুল যেমন প্রথম প্রথম দেখতে সৌন্দর্যে আবৃত সুগন্ধিময় হয়, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তার সৌন্দর্য হারিয়ে ফেলে ঝরে পড়ে যায়। আবার কিছু সম্পর্ক হয় সমুদ্রের মতো, যেটা দেখতে বিশাল এবং যার গভীরতাও সীমাহীন। আর সময়ের সাথে সাথে এর গভীরতা শুধু বৃদ্ধি পায়, কখনো কমে না। ঈশান, পালক, পূর্ণ, আরশি আর রোদ্রুহী, ওদের সম্পর্কটা হচ্ছে সেই সমুদ্রের মতো। যেখানে ঈশান, পালক আর পূর্ণ আরশির ভালোবাসা গভীর হচ্ছে, তেমনি অন্যদিকে রোদ্রুহীর বন্ধুত্ব। হয়তো এই বন্ধুত্বই একদিন ভালোবাসা নামক অনুভূতিতে পরিবর্তিত হবে। 8 মাস কেটে গেছে। ঈশান পালকের খুনসুটি ভালোবাসা নিজের গতিতে চলছে। অন্যদিকে পূর্ণ নিজের ভালোবাসা দিয়ে আরশিকে সব কষ্ট সব বিপদ থেকে আগলে রাখছে। রুহির পরীক্ষার জন্য রোদ সিলেট ফিরে এসেছিল, এখনো এখানেই আছে ও। রুহির পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, মাসখানেক হবে। সোহম অনেক ভালো করে রোদের দেওয়া দায়িত্ব পালন করছে। পাতার সাথে এঙ্গেজমেন্টও হয়ে গেছে ওর। সামনের সপ্তাহে বিয়ের ডেট। অন্যদিকে আবির আর ইতু। যদিও ইতু অস্ট্রেলিয়া ফিরে গিয়েছে, কিন্তু নিজের ব্যস্ত শেডিউল থেকে ও ঠিকই আবিরের জন্য সময় বের করে নেয়। গত মাসে আবির অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসেছে। অবশ্য ও ওখানে ঘুরতে না ইতুর জন্য গিয়েছিল, সেটা সবাই জানে। কিন্তু আবির স্বীকার করতে নারাজ। রুনা এখনও আরশি আর পূর্ণর সম্পর্ককে মেনে নেননি, কিন্তু আরশির বাবা সোজা বলেছেন যে তিনি সেটাই করবেন যেটা আরশি চাইবে। উনার জন্য উনার মেয়ের খুশি সবচেয়ে বড়। এরপর থেকে আর রুনা কোনো শব্দ করেনি। আগে রুনার কাছে পালক সবচেয়ে অপছন্দের ছিল, কিন্তু এখন যেন পূর্ণ পালকের থেকেও বড় শত্রু উনার। হবেই বা না কেন? পূর্ণ কোনো সুযোগই ছাড়ে না রুনাকে রাগানোর। যদিও ও সঠিকটাই বলে, যা রুনার পছন্দ হয় না। রুনা আর পূর্ণর সম্পর্কটা যেন আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যানদের মতো। যখন এরা দুজন শুরু হয়, বাকি সব চুপ হয়ে যায়। ছাদে গাছগুলোতে পানি দিচ্ছে পালক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। সূর্য যেন অর্ধেক ডুবে অর্ধেক ভেসে আছে। চারপাশে সূর্যের লাল আভা ছড়িয়ে। কানে ইয়ারফোন গুজে লাইফ গোজ অন গানটা শুনছে আর গুনগুন করতে করতে গাছে পানি দিচ্ছে ও। ছাদে গেইটের সামনে দাঁড়িয়ে পালককেই দেখছে রুহি। প্রায় মিনিট 15 সময় ধরে এভাবেই দাঁড়িয়ে আছে ও। পালকের সাথে কথা বলতে টেসেও সাহস করে ওর সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। দেরিতে হলেও নিজের ভুলটা বুঝতে পেরেছে রুহি। তাই আর দেরি না করে পালক আর ওর মধ্যকার দ্বন্দ্বটা শেষ করতে চায় রুহি। যদিও দ্বন্দ্বটা ওর পক্ষ থেকেই ছিল, পালক কখনো নিজের মনে ওর প্রতি কোনো খারাপ ভাবনা আনতে দেয়নি।
এজন্যই আরও বেশি অপরাধবোধ কাজ করছে রুহির মধ্যে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বুকে সাহস জুগিয়ে পালকের দিকে এগোয় রুহি। পালকের পেছনে গিয়ে দাঁড়ায় ও। গাছে পানি দেওয়া শেষ করে পেছনে ঘুরতেই হঠাৎ রুহিকে দেখে কিছুটা বিস্মিত হয় পালক। কান থেকে ইয়ারফোনটা খুলে নিয়ে রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ও। পালক, রুহি তুমি কখন আসলে? রুহি আধা ঘন্টা আগে। পালক আধা ঘন্টা আগে? অবাক হয়ে, আমাকে ডাক দিল না কেন? ও সরি আমি গান শুনছিলাম তাই হয়তো শুনতে পাইনি। কিছু বলবে তুমি? রুহি মাথা নাড়িয়ে। পালক কি? রুহি, যদি আমি তোমাকে সরি বলি তুমি কি আমাকে ক্ষমা করবে? আর আমাকে কি আগের মতো ভালোবাসবে? পালক, তুমি সরি বলবে কেন? আর আগের মতো মানে কি? আমি সবসময় তোমাকে একরকমই ভালোবাসি। আফটার অল তুমি আমার ছোট বোন, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কি কমতে পারে? রুহি, তুমি আমার সাথে এত ভালো করে কথা কেন বলছো? তোমার তো উচিত আমাকে বকা দেওয়া। সেদিন আমি অযথা তোমাকে কত কিছু বলেছি, আবার এতদিন কথাও বলিনি, আর যখনই বলতাম রুডভাবে বলতাম। পালক, তুমি এখনো পুরনো সময়ে আটকে আছো? আমি তো ওগুলো কবে ভুলে গেছি। তুমিও ভুলে যাও। রুহির গালে হাত রেখে। রুহি, তুমি সত্যি ভুলে গেছ? তার মানে তুমি রেগে নেই? খুশি হয়ে? পালক, একদম না। হেসে, কারণ আমিও তোমার মতো ভুল করেছিলাম একবার ঈশান ভাইয়াকে ভুল বুঝে। তাই তোমার সিচুয়েশন বুঝি আমি। যদিও আমার ভুল ভাঙাতে ঈশান ভাইয়ার অনেক মেহনত করতে হয়েছিল, কিন্তু তুমি আমার চেয়েও বুদ্ধিমান, এজন্যই তো নিজের ভুল নিজে থেকে বুঝেছ। রুহি, এটা সত্য যে আমি তোমার থেকে বেশি ইন্টেলিজেন্ট। মজা করে? পালক, আই এগ্রি। হেসে। রুহি, পালক আপি, আমার একটা হেল্প দরকার। পালক, কি হেল্প? রুহি, তুমি জানো ভাইয়া পাগল হয়ে গেছে। রেগে? পালক, পূর্ণ? কি করেছে ও? রুহি, ভাইয়া আমাকে ফরেইন পাঠাতে চাচ্ছে। বলছে ওখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে হবে আমায়। কিন্তু আমি যেতে চাই না কোথাও। আমি এখানেই থাকতে চাই। আমি এত বলেছি, কিন্তু আম্মুও ভাইয়ার দলে। কি করব আমি এখন? কাঁদো কাঁদো গলায়। পালক, ও এই ব্যাপার? কিন্তু তুমি যেতে চাচ্ছ না কেন? ফরেইন ইউনিভার্সিটিতে পড়লে তো তোমার জন্যই ভালো। আর তাছাড়া পূর্ণ আর আন্টি যা করছেন তোমার ভালোর জন্যই, তাই না? রুহি, আমি জানি। মুখ মলিন করে, কিন্তু আমি যেতে চাই না। আমি চলে গেলে রোদ একা হয়ে যাবে। আর আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে ছেড়ে যাব না। পালককে বলেছে তোমাকে রোদ একা হয়ে যাবে? এখানে আমরা সবাই আছি ওর সাথে। ঈশান ভাইয়া, পূর্ণ, আমি আর বাকি সবাই। তাছাড়া তুমি তো মাত্র 4 বছরের জন্য যাচ্ছ। রুহি, 4 বছরে যদি সব বদলে যায়? রোদ বদলে যায়? তখন? পালক, কিছু বদলাবে না। 4 বছর পর যখন তুমি ফিরবে সবকিছু তেমনই থাকবে যেমন তুমি রেখে যাচ্ছ। রুহি, সত্যি? পালক, তুমি তো জানোই ঈশান ভাইয়া 6 বছর দূরে ছিল, তবুও দেখো আমাদের সম্পর্ক একটুও বদলায়নি, বরং আরও বেশি মজবুত হয়েছে। রুহি, তোমাদের সম্পর্ক অন্য রকম। আমার আর রোদের থেকে একদম ভিন্ন। ঈশান ভাইয়া ভালোবাসে তোমায়, কিন্তু রোদ হয়তো আমাকে ভালোবাসে না। মনে মনে। পালক, কি ভাবছ? রুহি, তুমি একদম রোদের মতো কথা বলো। রোদও আমাকে এভাবেই বুঝিয়েছে। পালক, আর তুমি নিশ্চয়ই সবসময়ের মতো ওর কথা বুঝেছ। রুহি কিছু বলল না, চুপ হয়ে গেল। রুহিকে চুপ হয়ে যেতে দেখে পালক বলে। পালক, কি হয়েছে রুহি? রুহি, কিছু না। আমি আসলে আমার দেরি হচ্ছে, পড়ে আসব।
রুহি পালককে জড়িয়ে ধরে কিছু না বলে চলে যায়। রুহি যেতেই পালক নিচে আসতে নেয়, তখনই দেখে ঈশান দেয়ালের পেছনে দাঁড়িয়ে। পালক, তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ঈশান, কি লুকিয়ে কথা শুনব কেন? কে? উপরে এসে দেখি তোমরা কথা বলছ। আমি ডিস্টার্ব করতে চাইনি, তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। পালক কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে ঈশানের গাল টেনে বলল। পালক, আচ্ছা যাও, ক্ষমা করলাম। ঈশান, পালক, তুমি ইদানিং কিন্তু অতিরিক্ত আমার গাল টানছ। আমি বাচ্চা না। কেউ দেখলে কি ভাববে? পালক, কি ভাববে? আমি কি এখন একটু তোমার গাল টেনে আদরও করতে পারবো না? রাগ দেখিয়ে। ঈশান, আদর করতে কে মানা করল? অন্যভাবেও তো আদর করা যায়। ঈশান পালকের কাছে আসতেই পালক এক ঝটকায় সরে গিয়ে বলে। পালক, সাইড দাও, আমি নিচে যাব। ঈশান, আচ্ছা ঠিক আছে। সাইড দিয়ে। ঈশান আর পালক একসাথে নামছে, এর মধ্যেই ঈশান বলে ওঠে। ঈশান, রুহি কিসের জন্য সরি বলছিল পালক? পালক, তেমন কিছু না, পুরনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ঈশান, কি এমন হয়েছিল? আমিও অনেকবার খেয়াল করেছি রুহি অনেক রুড বিহেভ করত তোমার সাথে। এমন কেন? পালক, রোদ ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল কারণ ও বিদেশ যেতে চায়নি। আর এজন্য রুহি আমাকে দায়ী ভাবত। ও ক্লিনিকে এসে সিন ক্রিয়েট করেছিল, যার ফলে নুহা আন্টি রেগে ওকে থাপ্পড় দেয় আর ওকে শাস্তি হিসেবে ওর নানু বাড়ি পাঠিয়ে দেন। যদিও ওর নিজের স্থানে সঠিক ছিল। রোদ আমার জন্যই নিজের সবচেয়ে বড় স্বপ্ন ত্যাগ করেছে। আমিই দায়ী। মন খারাপ করে। ঈশান, তুমি দায়ী না পালক। এটা রোদের নিজের সিদ্ধান্ত ছিল। ও যা করেছে নিজের বন্ধুত্বের জন্য করেছে। এ নিয়ে ভেবে নিজের মন খারাপ করো না। পালক, কিন্তু আমি এখনো যে বুঝতে পারিনি, শুধু মাত্র কি বন্ধুত্বের জন্যই? মনে মনে। ঈশান, কি ভাবছ? পালক, কিছু না। এক সপ্তাহ পর। আজ সোহম আর পাতার বিয়ে। পুরো পরিবার একসাথে উপস্থিত আজ। রোদ নিজ দায়িত্বে এ বিয়ের সব কাজ সামলাচ্ছে আর ওর সাহায্য করছে পূর্ণ আর ঈশান। ঈশানের বাবা কিছুদিন হলো এসেছেন। এসেই সোজা বলে রেখেছেন যে সোহমের বিয়ের পরেই ঈশান আর পালকের বিয়ের ব্যবস্থা করা হবে। এই নিউজটা শুনে সবাই খুশি হলেও রুনা খুশি হতে পারেননি। তবুও নিজের মনকে মানিয়ে এখানে উপস্থিত হয়েছেন তিনি। কিছুদিন পরে আরশির বাবা নিজে এসে আরশি আর পূর্ণর বিয়ের বিষয়ে কথা বলবেন। এখন সবকিছু চুপচাপ মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথই খুঁজে পাচ্ছেন না রুনা। আগে দূরে থেকে পালক আর ঈশানকে দূর করার চেষ্টা করতেন, কিন্তু এখন এত কাছে থেকেও কিছু করতে পারছেন না। এখন শুধু সবকিছু মানিয়ে নেওয়াই যেন একমাত্র উপায় তার কাছে। লেহেঙ্গা ধরে সাবধানে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামছে পালক। নিচে আসতেই ওর চোখ যায় আবিরের দিকে। সিঁড়ির রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আলতো পায়ে আবিরের পেছনে গিয়ে কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করে পালক। কিন্তু কথা শোনার আগেই আবির ফোন রেখে দেয়। ফোন রেখে হঠাৎ পেছনে ফিরতেই ও ঘাবড়ে যায় পালককে দেখে। আবির, পালক, তুমি কি করছো এখানে? বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিয়ে। পালক, কথা শুনতে এসেছিলাম, কিন্তু তার আগেই দেখি তুমি কল কেটে দিল। থাক, বাদ দাও, ইতুর সাথে কথা বলেছিলে তাই না? দুষ্টু হেসে। আবির, কই না তো। কে? পালক, মিথ্যুক। ভেঙচি কেটে। পালক খেয়াল করল আবিরের পকেটে একটা কাগজের মতো কিছু দেখা যাচ্ছ। হুট করে কাগজটা বের করে নেয় পালক। পালক, টিকিট? অবাক হয়ে। আবির, এটা আমার। মেরে নিয়ে। পালক, গত মাসেই না তুমি অস্ট্রেলিয়া গিয়ে আসলে?
আবারও অবাক হয়ে, আবির, হ্যাঁ আমার ভালো লাগে জায়গাটা। আমতা আমতা করে, পালক, জায়গাটা ভালো লাগে নাকি সে জায়গায় থাকা মানুষটা? ভ্রু নাচিয়ে, আবির, এমন কিছুই না, আমি যাচ্ছি। পালক, এভাবে মাসে মাসে আপডাউন না করে বিয়ে করে একবারে স্যাটেল হয়ে গেলেই পারো। কথাগুলো আবিরের কানে পৌঁছলেও ও এমনভাবে দৌড় দিয়েছে যেন কিছুই শোনেনি। এইদিকে আরশির হাত ধরে এক কোণে দাঁড়িয়ে আছেন রুনা। আরশিও ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। হাতে ট্রে ভর্তি পেস্ট্রি নিয়ে রুনা আর আরশির সামনে হাজির হয় পূর্ণ। পূর্ণকে দেখেই অগ্নি দৃষ্টিতে তাকালেন রুনা তার দিকে। পূর্ণ, হোয়াটসঅ্যাপ মাদার ইন লি? হেসে রুনা, বেয়াদব ছেলে, বিড়বিড় করে। পূর্ণ, কখন থেকে দেখছি আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, তাই আপনার জন্য পেস্ট্রি নিয়ে আসলাম। ট্রে উঁচু করে দেখিয়ে, মিঠা মিঠা খাবেন তো? মিঠা মিঠা কথা বের হবে মুখ থেকে। এই নিন। রুনার হাতে ধরিয়ে দেয় ট্রেটা পূর্ণ। রুনি এক হাত দিয়ে ট্রেটা সামলাতে না পেরে আরশির হাত ছেড়ে দিয়ে সে হাত দিয়েও ট্রেটা ধরে নেয়। রুনা, এসব কি পূর্ণ? রেগে পূর্ণ, পেস্ট্রি মাদার ইন লি? আপনার তো দেখি চশমা প্রয়োজন। ওয়েট, আমি ঈশানকে বলবো একটা ভালো চোখের ডক্টর দেখাতে আপনাকে। রুনা, তুমি কিন্তু। পূর্ণ, আরু তুমি এখানে দাঁড়িয়ে কেন? রুনার কথা কেটে আরশি, আমি আসলে ভয়ে ভয়ে রুনার দিকে তাকিয়ে। পূর্ণ, সারাদিন মায়ের আঁচল ধরে না রেখে মাঝে মধ্যে হবু বরের হাত ধরেও তো হাঁটতে পারো। চলো এখন মাম্মিকে পেস্ট্রি খেতে দাও। আরশির হাত ধরে রুনার দিকে তাকিয়ে বড় একটা হাসি দিয়ে চলে যায় পূর্ণ। রুনা চেয়েও আরশির হাত ধরে আটকাতে পারলেন না, কারণ উনার হাতে পেস্ট্রি ভর্তি ট্রে। শুধু কটমট দৃষ্টিতে তাকিয়ে পূর্ণ আর আরশির চলে যাওয়া দেখলেন। আশেপাশে তাকিয়ে ঈশানকে খুঁজছে পালক, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না ওকে। পালক কোথায় গায়েব হয়ে গেল? চিন্তিত হয়ে, ঈশান, আমাকে খুঁজছ? পালকের কানে মুখ নিয়ে, পালক, তা নয়তো কি? কোথায় ছিলে তুমি? ঈশান, আশেপাশেই ছিলাম, কিন্তু তুমি হয়তো খেয়াল করনি। পালক, কিন্তু আমি তো ভালো করেই খুঁজেছি। কনফিউজড হয়ে, ঈশান, তাই নাকি? কিন্তু তুমি হয়তো এটাও খেয়াল করনি যে তোমার একটা কানের ঝুমকা গায়েব। পালক, কি? পালক কানে হাত দিয়ে চেক করতেই দেখে সত্যিই ডান কানের ঝুমকাটা নেই। পালক কোথায় পড়ল? ঈশান এয়ে হাতের মুঠো খুলে সিঁড়ির সামনে পড়েছিল। পালক, দাও আমার ঝুমকা। হাত বাড়িয়ে দিয়ে ঈশান না, মুঠো বন্ধ করে নিয়ে। পালক, কেন? ঈশান, আমি পরিয়ে দিব। ঈশান ঝুমকাটা পরিয়ে দিচ্ছে পালককে। কিছুটা দূরে দাঁড়িয়েই রুনা ওদের দেখছেন। একদিকে ঈশান আর পালক, অন্যদিকে আরশি আর পূর্ণ। দুই দিকে ওদের চারজনকে একসাথে দেখে যেন সহ্য করতে কষ্ট হচ্ছে উনার। হাতের ট্রেটার আগে ঠাস করে পাশের টেবিলে রেখে দেন তিনি। ফিরোজ, প্রথমবার এমন একজন মাকে দেখছি যে তার সন্তানদের খুশি সহ্য করতে পারছে না। লজ্জাজনক। রুনার সামনে এসে বললেন। রুনা, আমাকে বলছো এ কথা? তুমি নিজেও কখনো একজন ভালো বাবা হতে পারোনি ফিরোজ। ফিরোজ, আমি জানি আর মানিও, কিন্তু অন্তত আমি আমার ছেলের খুশিতে খুশি হতে জানি। আমাকে কখনো নিজের সাথে তুলনা করবে না। আমি আমার ছেলেকে কখনো সময় দিতে পারিনি, কারণ আমি আমার ছেলেকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চেয়েছি। তুমি ভুলে যেও না, আমার ছেলে যদিও 6 বছর তোমার সাথে ছিল, তবুও তার সব দায়িত্ব আমি পালক করেছি, এমনকি তার ট্রিটমেন্টও। রুনা, আমি কখনো তোমাকে বলিনি ওর দায়িত্ব নিতে। ওর মায়ের যথেষ্ট ক্ষমতা ছিল ওর দায়িত্ব নেয়ার। ফিরোজ, তাই নাকি? তুমি নিজেও জানো আরশির বাবাকে ছাড়া তুমি শূন্য। আসল সত্য এটা যে তোমার নিজের কোনো ক্ষমতাই নেই।
শক্ত করে হাত মুঠো করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন রুনা। ফিরোজের কথাগুলো যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে তার। ফিরোজ, আমি আজও দ্বিতীয় বিয়ে করিনি কেন জানো? কারণ তোমার প্রতি আমার ভালোবাসা সত্য ছিল। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে জীবনের শেষ মুহূর্ত অবধি তোমাকেই ভালোবেসে যাব। সে কথা রেখেছি আমি। কিন্তু আফসোস, ভালোবাসার সঠিক মানে তুমি কখনোই বুঝতে পারোনি। আমার ছেলেও আমার মতোই রুনা। ও ভালোবাসার সঠিক অর্থ বুঝে। কিন্তু পালক তোমার মতো না। তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু পালককে ভালোবাসা আমার ঈশানের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ফিরোজের কথাগুলো শুনে রুনার চোখেও পানি জমে গেছে। কিন্তু তবুও নিজেকে স্ট্রং দেখাচ্ছেন তিনি। কারণ কারো সামনে নিজেকে নত করতে চান না রুনা। বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে রোহিত। মন খারাপ ওর। এত কিছু করেও পূর্ণ আর নুহাকে মানাতে পারেনি ও। দুজন যেন জেদ ধরে বসেছেন যে ওকে ফরেইন ইউনিভার্সিটিতে ভর্তি করবেনি। চোখ দুটো টলমল করছে ওর, কিন্তু কাঁদতেও পারছে না। কারণ রোদকে প্রমিস করেছে রুহি এ বিষয়ে ভেবে কাঁদবে না ও। রোদ, রুহি, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে তুমি কাঁদবে না। রুহির পাশে এসে দাঁড়িয়ে। রুহি, আমি কাঁদছি না একদম। নাক টানতে টানতে বলল রোদ। ভেরি গুড। এখানে একা কি করছো তুমি? ভিতরে সবাই এনজয় করছে আর তুমি এখানে দাঁড়িয়ে নাক টানছ? মজা করে। রুহি, তুমি অনেক পচা। রোদ, রোদ, আমি পচা? কারণ আমি তোমাকে যেতে বাধা দিচ্ছি না। রুহি, হুম। রোদ, তার মানে তুমি যেতে চাচ্ছ না? রুহি চুপ করে আছে, যার অর্থ না। রোদ হালকা হেসে নিজের পকেট থেকে কিছু বের করে রুহিকে দেখিয়ে বলতে শুরু করে, রোদ, তাহলে আমি অযথা এটা দিয়ে কি করব? শুধু শুধু এত মেহনত আর টাকা নষ্ট করে আর্জেন্টলি বানালাম। রুহি জিনিসটার দিকে তাকাতেই অবাক হয়। পাসপোর্ট? অবাক স্বরে বলল রুহি। রোদ, হুম, পাসপোর্ট। আমি তো পূর্ণকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে রুহিকে একা ছাড়া সম্ভব না। আর এটাও বলেছিলাম পৃথিবীর শেষ প্রান্ত অবধি হলেও আমি রুহির সাথে যাব। আর পূর্ণ, ও তো কখনো আমার উপরে কথা বলতে পারে না, তাই রাজি ছিল। আমি এটাও বলেছিলাম রুহির সব দায়িত্ব আমার। রুহিও আমার। ও এটাতেও রাজি ছিল। কিন্তু এখন দেখছি রুহি নিজেই রাজি না। তাহলে অযথা এটা দিয়ে কি করব আমি? এক কাজ করি, ফেলে দেই। রোদ বারান্দা থেকে পাসপোর্টটা ফালানোর জন্য হাত বাড়াতেই রুহি ছো মেরে নিয়ে নেয় ওটা। রুহি, কি করছো রোদ? আমি যাব তো। রোদ, তার মানে রুহি আমার সাথে যেতে রাজি? মুচকি হেসে রুহি, রোদের সাথে পৃথিবীর শেষ প্রান্তে যেতেও রাজি। রোদ রুহির চোখ মুছে দিয়ে পকেট থেকে একটা চেইন বের করে। চেইনে কোনো লকেট ছিল না, বরং একটা আংটি ছিল। রোদ রুহির গলায় চেইনটা পরিয়ে দিতে দিতে বলে, রোদ, সঠিক সময় আসলে এই আংটিটা চেইন থেকে খুলে তোমার আঙুলেট পরাবো রুহি। কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে তোমার। রুহি, সত্যি তো? প্রমিস? রোদ, প্রমিস। রুহির মাথায় হাত রেখে রুহি সাথে সাথে রোদকে জড়িয়ে ধরে। চেইনের আংটিটা স্পর্শ করতেই ঠোঁটে মুগ্ধতার হাসি ফুটে উঠে ওর। হঠাৎ পায়ের শব্দ আসতেই রোদ আর রুহি সরে দাঁড়ায়। পেছনে ফিরতেই দেখে ঈশান আর পালক আসছে। ঈশান, আমরা কিছু দেখিনি। মজা করে। রোদ, রুহি কাঁদছিল তাই ওকে চুপ করাচ্ছিলাম, এর চেয়ে বেশি কিছু না। রুহি, আমি কাঁদিনি। পালক, রুহি অবশ্যই রোদের পাসপোর্ট দেখে অনেক খুশি হয়েছে, তাই না? রুহি, তোমরা জানতে? তবুও বলনি আমায়। পালক সারপ্রাইজ ছিল। এর মধ্যেই পূর্ণ আরশির হাত ধরে আসতে আসতে বলে,
পূর্ণ কি দজ্জাত শাশুড়ি হবু বউয়ের সাথে একটু রোম্যান্স করারও সুযোগ দেয় না? তোর মা এমন কেন রে? ঈশানকে বলল। ঈশান কপাল কুঁচকে তাকাতেই চুপ হয়ে যায় পূর্ণ। তারপর রেলিংয়ের সামনে গিয়ে বাইরে তাকিয়ে বলতে শুরু করে। পূর্ণ, পরিবেশটা কি সুন্দর, কোনো হইচই নেই। ঈশান যেমনই হন মা হন আমার, তাই একটু ভদ্রভাবে। পূর্ণর কাঁধে হাত রেখে। পূর্ণ, বুঝেছি বুঝেছি, এজন্যই তো ফ্রিতে এতগুলো পেস্ট্রি দিয়ে আসলাম, তাই না আরু? ঈশান হেসে দেয়। আরশির হাত ধরে ওকে পূর্ণর পাশে দাঁড় করিয়ে পালককে নিজের পাশে দাঁড় করিয়ে ওর হাত ধরে আকাশের দিকে তাকায় ও। ঈশান যে যাই করুক, আমরা সবসময় এভাবেই একসাথে থাকব। রোদ হুম, কারণ আমাদের বন্ধুত্ব সবচেয়ে ভিন্ন। পালক আর আমাদের ভালোবাসাও সবচেয়ে ভিন্ন। পূর্ণ, এজন্য আমাদের গল্পও সবচেয়ে ভিন্ন। হেসে সমাপ্ত।